এক্স জাস্টিস গাঙ্গুলিকে ফোন টোন করেছিলে? এই যাদবপুর থেকেই অত্যন্ত দুরন্ত কার্বলিক অ্যাসিড পাঠিয়েছি, তার নাম সায়ন ব্যানার্জি, সে মোটামুটি খেয়ে নেবে। আর বিজেপি চাঁদে বা মঙ্গল গ্রহে একটা সিট পেলেও পেতে পারে, যাদবপুরে বিজেপির কোনো চান্স নেই। অ্যাজিলিটি অফ ইউথ আর আবার একখানা অভিজ্ঞতা, তার যে উইজডম, তার একটা সংমিশ্রণ। এটা কি একটা নতুন সিপিএম? নরেন্দ্র মোদীর চুল, দাড়ি, জুলপি, গোপ সব মিলিয়ে এক পিস কাঁচা চুল বার করে দেখাতো। নরেন্দ্র মোদীর পাকা চুলে তোমাদের আপত্তি নেই, বিমান বোসের পাকা চুলে আপত্তি। সিপিএম এর সূর্য খানিকটা মেঘে ঢেকে গিয়েছিল, এখন আবার মেঘ ফুটে রোদ বেরোচ্ছে। তখন মেঘে ঢাকা তারা ছিল। তখন মেঘে ঢাকা তারা ছিল। লক্ষ্মীর ভান্ডার নাম তো তোমরা রাখতে পারবে না, তোমরা তো ধর্মনিরপেক্ষ, তোমরা কি নাম দেবে? মার্ক্সীয় ভান্ডার? আরে মমতা ব্যানার্জির নীতি ছাড়ো তো। তোমাদের মমতা ব্যানার্জির পরিষ্কার কথা একটাই নীতি, ভাইপোকে বাঁচাও। সবাই বোঝে, ফলত তৃণমূল ভাইপোকে বাঁচানোর জন্য বিজেপির সাথে যে কোনো সেটিংয়ে চলে যেতে পারে। যে এত ফিকল মাইন্ডেড বিজেপির বিরুদ্ধে লড়াইতে, তাকে নিয়ে দাঙ্গাবাজের বিরুদ্ধে লড়াইটা দুগিবাজ দিয়ে হয় না। তৃণমূল ফাইনালি বিকল্প যে ইন্ডিয়া ব্লকের সরকার ইত্যাদি হবে তাতে থাকবে না, এখনই লিখে নাও। কি মনে হয় নওশাদ তার বিশ্বাসযোগ্য রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা? আমার ধারণা ওনার রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা খানিকটা ধাক্কা ছিল। তুমি আমার এটিএম, তুমি আমার সিপিএম, সে একটা সময় ছিল। চন্দ্রবিন্দু যখন এই গান লিখেছিল এবং গেয়েছিল তখনকার বাস্তবতা ছিল ভিন্ন। নিন্দুকেরা বলেন সে সময় সিপিএম করাটা ইটসেলফ ছিল একটা মেইন স্ট্রিম প্রফেশন, কিন্তু সেই দিন আজ আর নেই। এই মুহূর্তে যারা সিপিএম করছেন তাদের এক চূড়ান্ত রাজনৈতিক প্রতিকূলতার সম্মুখীন হতে হচ্ছে। সিপিএমের সূর্য যখন অস্তমিত, সেই সময় যারা রাজনীতিতে এসেছেন, বলা ভালো সিপিএম রাজনীতিতে এসছেন, আজ সেরকমই একজন আমাদের TV9 বাংলা ডিজিটালের ইলেকশন স্পেশাল ভোটের তারা অনুষ্ঠানে আমাদের সঙ্গে উপস্থিত। আর তিনি দাঁড়িয়েছেন এমন একটা কেন্দ্র থেকে, দেশের অন্যতম মর্যাদাপূর্ণ লোকসভা কেন্দ্র যাদবপুর। আমাদের সঙ্গে আজ রয়েছে যাদবপুরে বাম এবং কংগ্রেস সমর্থিত প্রার্থী কমরেড সৃজন ভট্টাচার্য। সৃজন, TV9 বাংলা ডিজিটালে তোমাকে স্বাগত। আমি তুমিই বলছি। সৃজন, প্রথমেই যেটা বলবো, এক্স জাস্টিস গাঙ্গুলিকে ফোন টোন করেছিলে? শুভেচ্ছা টুভেচ্ছা জানিয়েছো? কেন, ভগবান থেকে হনুমান হয়ে যাওয়ার জন্য শুভেচ্ছা জানানোর কি আছে? না না, মানে তিনি প্রত্যাখ্যান করেছেন যাদবপুরে দাঁড়ানোর জন্য, তাই তো তোমার কপালে শিখেছিল। তাই আমাদের পার্টি ওনাকে যাদবপুরে দাঁড়াতে বলেছে? উনি তো তাই বলেন, প্রকাশ্যে গণমাধ্যমে বলেছেন। জানি না, উনি অনেক রকম কথা বলেন। দাঁড়াতে বলেছিলেন, যেহেতু তোমার দল ধর্ম, কর্ম, ঈশ্বর ইত্যাদি বিশ্বাস করেন না, সেই জন্য সম্ভবত উনি রাজি হন। ওইটা হচ্ছে সিপিএম সমর্থকদের ভোট বিজেপিতে টানার কৌশল হিসেবে ওই কথাটা ওনাকে দিয়ে বিজেপি বলিয়েছিল, আমি শুনেছি। আমি আপাতত জানি যে উনি ওখানে চন্দ্রবোড়া বলে গিয়েছেন। তখন আমরা এই যাদবপুর থেকেই অত্যন্ত দুরন্ত কার্বলিক অ্যাসিড পাঠিয়েছি, তার নাম সায়ন ব্যানার্জি, সে মোটামুটি খেয়ে নেবে। মোটামুটি খেলবে না ভালো খেলবে? সে মোটামুটি খেয়ে নেবে। ও, খেয়ে নেবে, আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা সৃজন, প্রথমেই যেটা জানতে চাইবো সেটা হচ্ছে গিয়ে তোমার যে সময় রাজনীতিতে আসা, আমি যে কথা বলে শুরু করলাম সেটা খুব গুরুত্বপূর্ণ। তার কারণ একটা দীর্ঘ সময় জুড়ে বলা হতো যে জাস্ট 2011-র পরপরই, যখন রাজ্যে তৃণমূল সরকার চলে এসছে, 34 বছরের বাম সরকারের অবসান ঘটেছে, অনেক ক্ষেত্রেই বলা হতো যে বামেরা, বিশেষত সিপিএম, সেভাবে কোনো আন্দোলন তৈরি করে উঠতে পারছে না, কোনো প্রতিরোধ তৈরি করে উঠতে পারছে না। তার কারণ তদানীন্তন সময়ে যারা মূলত পার্টির নেতৃত্ব ছিল, আমি শুধু শীর্ষ নেতৃত্বের কথা বলছি না, রাজ্য জুড়ে এলাকায় এলাকায় যারা দলটাকে করতেন, যেসব ক্যাডাররা ছিলেন, তাদের প্রত্যেকেরই দলে অন্তর্ভুক্তি হয়েছে বাম শাসন যখন প্রতিষ্ঠিত রাজ্যে সেই সময়। অর্থাৎ তারা যখন থেকে রাজনীতি শুরু করেছেন তখন থেকেই রাষ্ট্রশক্তি, পুলিশ ইত্যাদির সমর্থন পেয়েছে। যেই মুহূর্তে 11 সালে সেটা বিয়োগ হয়ে গেল, যেটা যখন সেটা আর থাকলো না, তখন তারা বুঝে উঠতে পারছেন না কিভাবে বিরোধী রাজনীতি করতে হবে। এটা একটা ব্যাখ্যা ছিল। আর তুমি যখন রাজনীতিতে আসছো তখন মোটামুটি সিপিএমের সূর্য অস্তমিত, আমি যেমনটা বললাম। তোমাকে ঠিক কোন কারণটা মোটিভেট করেছিল যে ওই সময় রাজনীতিকে, কেরিয়ারই আমি বলবো সর্বক্ষণের জন্য যেহেতু তুমি করো, তোমাকে প্রাণিত করেছিল ঠিক কোন কারণটা? এক নম্বর হলো এই যে তুমি শব্দটা বললে সিপিএমের সূর্য অস্তমিত, এইটা তো আমি একটু ডিফার করব। আচ্ছা। এবং আমি বলবো খুব বড় যে সিপিএমের
সূর্য খানিকটা মেঘে ঢেকে গিয়েছিল, এখন আবার মেঘ ফুটে রোদ বেরোচ্ছে। তখন মেঘে ঢাকা তারা ছিল। তখন মেঘে ঢাকা তারা ছিল, সেটা এখন হচ্ছে যে তারপরে তো মেঘের কোলে রোদ এসেছে। আচ্ছা। এবং আস্তে আস্তে যত দিন যাচ্ছে বোঝা যাচ্ছে যে সিপিআইএম এর বামপন্থার প্রাসঙ্গিকতা আবার বাড়ছে এবং অ্যাকসেপ্টেন্সও ন্যাচারালি আবার বাড়ছে, গ্রহণযোগ্যতা। তখন ওই যেটা তুমি বললে ওটাই আমাদের অনুপ্রাণিত করেছিল যে সিপিআইএম আক্রান্ত হচ্ছে, বৌদ্ধিকভাবে আক্রান্ত হচ্ছে। সেটা শুধুমাত্র সিপিআইএম আক্রান্ত হচ্ছে না, বামপন্থা অ্যাজ অ্যান ইজম, তার যে কতগুলো বেসিক কথা, সেই কথাগুলো আক্রান্ত হচ্ছিল। এবং তখন আমি পরে আমার অনেক বন্ধুবান্ধব, তাদের কেউ কেউ এবার ভোটেও দাঁড়িয়েছে বা সব মিলিয়ে আমাদের ব্যাচ, আমি অনেককে জিজ্ঞাসা করে দেখেছি যে এই যে আমাদের বড় হয়ে ওঠার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত ভাবনাগুলো আক্রান্ত হয়ে যাচ্ছে, এইটা আমাদের খুব অনুপ্রাণিত করেছে। একটু যদি ব্যাখ্যা করো, বড় হয়ে ওঠার সময়কাল। মানে ধরো আমরা ছোটবেলা কি করে বোঝাবো, আমরা ছোটবেলা জানতাম যে গরিবের হয়ে কথা বলাটা একটা ভালো কাজ, আমরা জানতাম চুরি ডাকাতি একটা খারাপ কাজ। গরিবের হয়ে কথা বলাটা যে ভালো কাজ সেটা তো এখনো সকলেই মেনে নেন। তারপরে তো দেখা যায়, তারপরে তো তৃণমূল বিজেপির নেতাদের চেহারা দেখতে পাচ্ছ, খাটের তলায় ফ্ল্যাটের তলায় টাকা দেখতে পাচ্ছ, ইলেকটোরাল বন্ডে টাকা নিয়ে ওষুধের দাম বাড়িয়ে দেওয়া, এই অমানবিকতা তো রাজনীতিতে খুব আমরা এক্সপেক্ট করতাম না। তো সেইগুলো আস্তে আস্তে দেখতে, ওইটাই বললাম যে ভ্যালু সিস্টেমের প্রশ্ন, মূল্যবোধের প্রশ্ন। যেগুলো উচিত বলে জানতাম সেগুলো পিছনের দিকে চলে গেল, আর যেগুলো অনুচিত, যেগুলো খানিকটা মানে কি বলবো লজ্জাকর, যেগুলো খানিকটা অস্বস্তিতে পড়ে যাওয়ার মতো, সেই ব্যাপারগুলো দেখলাম বীর দর্পে সামনে চলে এলো এবং সেগুলো লোকে বুক ফুলিয়ে করতে লাগলো। স্যান্ডো গেঞ্জি পরে ঘুষ খেয়েও মেয়র থাকা যায়, থ্যাংক ইউ বলে ঘুষ খেয়েও এমপি থাকা যায়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তা সেই জায়গা থেকেও আমাদের ভীষণ মনে হয়েছিল যে তাহলে আমাদের ভাবনাগুলোকে রক্ষা করতে হবে। পার্টিটাকে রক্ষা করতে হবে তো বটে, সেটা এক জিনিস, কিন্তু আমাদের প্রজন্মকে আমাদের মতো করে এই সময়ের বাস্তবতা অনুযায়ী বামপন্থার কথাগুলোকে নিয়ে যেতে হবে, রক্ষা করতে হবে। সেটা খানিকটা আমার ক্ষেত্রে, আমি বাকিদের ক্ষেত্রে বলতে পারবো না, আমার ক্ষেত্রে খানিকটা ক্যাটালিস্টের কাজ করলো সুদীপ্ত গুপ্তর মৃত্যুর ঘটনা। সুদীপ্ত দার সাথে আমাদের প্রজন্মের যে কারোর মতো আমারও খুবই ভালো আলাপ ছিল। আমি তখন আমার ধারণা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ছাত্র রাজনীতি করছি একসাথে, আমাদের থেকে একটু সিনিয়র ছিল। ওই যে চোখের সামনে মরে গেল, একই দিনে একই সাথে মিছিলে হাঁটছিলাম স্লোগান দিতে দিতে, সেইটা ভীষণভাবে ভিতরটা ধরে ঝাঁকিয়ে দিয়েছিল। কম বয়স তো যা হয়, ওই একটি মৃত্যু ভীষণভাবে অনুরণিত করলো এবং মনে হলো যে এরও তো বিফলে চলে যেতে দেওয়া যাবে না, তাহলে আমরাও রাজনীতি করব। মানে সুদীপ্তর মৃত্যুই অনেকাংশে তোমার ভবিষ্যৎ গন্তব্য তোমায় স্থির করে দিল। আমার ক্ষেত্রে ভীষণভাবে ইনফ্লুয়েন্স করেছে, আমি যে রাজনীতি করব, বাম রাজনীতি করব, এবং সেটা হোল টাইমার ইত্যাদি তো আরও পরে, কিন্তু একটা জীবনের বা প্রত্যহ একটা সাফিসিয়েন্ট সময় খরচ করে তোমাকে রাজনীতির ক্ষেত্রে অনেক বেশি সিরিয়াস করে দিল ব্যাপারটা ভীষণ। এবার যদি আমি বলি, আমি জানি যে তোমার পরিবারেও একখানা বামপন্থার দৃঢ় একটা ব্যাপার রয়েছে। তোমার বাবা পেশায় চিকিৎসক, তোমার মাও বামপন্থী মনস্ক, বাবাও তাই। এই যে তোমার বাবা বামপন্থার প্রতি সম্পূর্ণ আস্থা রাখার পরেও নিজের একটা পেশাদার জীবন যাপন করেছেন। তুমি সাউথ পয়েন্টে পড়েছো, তারপর যাদবপুরে পড়েছো, ছাত্র ভালো ছিলে। তা তোমার কি কখনো মনে হয়নি যে তোমার রাজনৈতিক আস্থা বিশ্বাস অটুট রেখে নিজের একটা তথাকথিত প্রফেশনে অগ্রসর হওয়ার কথা? বা যদি নিশ্চয়ই মনে হয়নি, কেন মনে হয়নি? না দেখো, আমি খুব এইভাবে ডিমার্কেট করি না, মানে এটা দুরকম কথা যে ও অমুক অমুক হতে পারতো, দেখো সব ছেড়ে রাজনীতিতে এসছে। না, আমি সেরকম ভাবে বলছি না, আমি জাস্ট বলতে চাইছি এটাই তো একটা জেনারেল ট্রেন্ড। সেইটাই আমি মনে করি, মানে আমি এইভাবে দেখি ব্যাপারটা, দ্য ওয়ে আই লুক এট ইট, যে দেখো রাজনীতি করতে এসেছি, কাউকে খুব উদ্ধার করে দিইনি। আমি আমার মতো করে বুঝেছি যে রাজনীতি করলে একসাথে অনেক মানুষের জন্য কাজ করার রাস্তাটা খানিকটা পরিষ্কার হবে। তাহলে আর আমাকে খুব যে কোনো কারণেই হোক, আমার পরিবারের সেই সচ্ছলতার প্রশ্ন আছে যেখানে আমায় খুব মানে আমি খানিকটা ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানোর জায়গা আছে। তুমি এটা সবসময় খুব স্বীকার করে নাও, তুমি কোটিপতি বাম প্রার্থী।
এটা তো আমি এবার এই হিসেব টিসেব করতে গিয়ে দেখলাম। যাই হোক, সেটা কোটির হিসেবটা সবটা ঠিক না, সেটার মধ্যে না, তারও আমি দেখছিলাম অন্যান্য জায়গায় তুমি বলেছো যে যেটা তোমার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত, ফলে সেটা তো তুমি খুব একটা ঢাক ঢাক গুড়গুড় কিছু না, সেটা ঢাক ঢাক গুড়গুড়ের বিষয় নেই। ওটা কোটি হয়েছে আমার ধারণা ক্যান্ডিডেট হিসেবে ক্রাউড ফান্ডিং এর একটা অ্যাকাউন্ট করতে হয়েছে, সেটা আর আমি আমার নামে যেহেতু অ্যাকাউন্টটা, আমি আসলে কোটিতে সমস্যাটা নয়, প্রশ্নটা হলো যে দলটার হয়ে দাঁড়িয়েছো তার প্রার্থীর কোটি বলে। সেটা হতে পারে কোথাও, কিন্তু আলটিমেটলি তো স্বচ্ছতার প্রশ্ন। তাহলে আমাকে লুকোতে হতো, তাহলে আমি যা নই সেটা পোজ করতে হতো, সেটা আরো বড় অসততা হয়, দরকার নেই। আমার পয়েন্টটা হচ্ছে সেটা না, সেটা হচ্ছে আমি এক নম্বর এটা মনে করি না যে লোক আমার মতো সর্বক্ষণ রাজনীতি করলো না সেই লোক সমাজের জন্য কিছু কম করছে। যে ভালো করে শিক্ষকতা করছে, ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তার কথা বলছি না, যে বাম আমলে নিয়োগ পেয়েছে যারা আর কি। থ্যাংক ইউ, তুমি এটা স্বীকার করলে। না, আমি জিজ্ঞেস করছি, আমি স্বীকার করছি না, আমি প্রশ্ন করছি। মানে তুমি কি তাদের কথাই বলতে চাইছো যারা বাম আমলে নিয়োগ পেয়েছে? আজকেই কিন্তু একটি খবর রয়েছে সরকারের তরফে, রাজ্য সরকারের তরফে বলা হয়েছে অতীতে অর্থাৎ তোমাদের আমলে যারা শিক্ষকতার চাকরি পেয়েছে তাদের প্রত্যেকেরই নথি যেন তৈরি থাকে, সেসব নথি পরীক্ষা করা হবে। এই বিষয়ে তোমার প্রতিক্রিয়া কি? আমি শুনেছি কি একটা বলেছে, এরকম শুনেছি, কোনো অসুবিধা নেই, যত পারে চেক করুক। তাহলে তোমরা যাদের চাকরি পেয়েছো তারাও যেন নিশ্চিন্তে না থাকেন। নিশ্চিন্তে তাদের কাগজপত্র দেখাবে, তারা নিশ্চিন্ত, কারণ তারা জানে যে আমরা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি, তারা জানে যে আমরা মেরিটের উপরে দাঁড়িয়ে চাকরি পেয়েছি। যে শিক্ষা দপ্তর নিজের শিক্ষামন্ত্রী কি করে ফ্ল্যাটের তলায় খাটের তলায় টাকা জমিয়ে ফেললো, আটকাতে পারলো না, তারা এখন সমস্ত শিক্ষককে স্ক্যানিং এর মধ্যে নিয়ে আসবে। আনুক, কত পারবে আনুক। ব্রাত্য বসুর চাকরি তো বাম আমলে অধ্যাপক হিসেবে, এই যে ঘন্টা ঘন্টা সব অধ্যাপক আর সব এইসব টিভিতে এসে বসে তৃণমূলের হয়ে না 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 করে, এগুলো তো সব বাম আমলের চাকরি। স্বাভাবিক, তোমরা দীর্ঘদিন ক্ষমতায় ছিল বলে আমি তো ওটাই বলছি। তাহলে বুঝতে হবে যে সেই লোকগুলোর চাকরি যদি স্বচ্ছ হয়, একটা তৃণমূলের শিক্ষামন্ত্রী সে যদি বাম আমলে স্বচ্ছভাবে চাকরি পায়, তাহলে বুঝতে হবে যে বাম আমলে সব লোকেরই চাকরি স্বচ্ছভাবে হতো। শুনছেন, শুনুন, আমার কিছু বলার নেই। তাহলে পরিষ্কার কথা হচ্ছে যে এই যদি স্ক্যান ফ্যান করে এইসব পরীক্ষা করুক। আমাদের নেতারা প্রথম দিন থেকে বলেছেন, 11 সালে যেদিন বুদ্ধদেব ভট্টাচার্য রেজিগনেশন দিয়েছেন মুখ্যমন্ত্রী হিসেবে, তার পরের দিন থেকে সিপিআইএম লিডাররা পাখি পড়ার মতো করে বলে গিয়েছেন যে আমাদের বিরুদ্ধে যা তদন্ত আছে করো। আচ্ছা ঠিক আছে, যে কথায় তুমি ছিলে সে কথায় ফিরে যাই। যে তুমি বলছিলে যে তুমি মনে করো না তুমি রাজনীতিতে যোগ দিয়ে উদ্ধার করে দিয়েছো একজন শিক্ষক যিনি ন্যায়সঙ্গতভাবে, মানে একজন একজন ঠেলা চালক, একজন ছোট দোকানদার, একজন রিক্সা চালক, সকলে নিজের নিজের মতো করে সোসাইটিতে কন্ট্রিবিউট করছে। আমার এই রাস্তা বেছে নিতে আমার খুব ভাবতে হয়নি। বিরাট একটা যে প্রচন্ড একটা মানে খুব একটা দোনামোনা ছিল, পিছুটান, আহারে কি যেন লুজ করে ফেললাম, খুব একটা ছিল না, একটু আধটু কি ছিল। আমার পরিবারের আশপাশে ছিল, সবাই চায় নিজের সন্তান যেন থাকে দুধে ভাতে, সবাই চায় যে আচ্ছা এটা তো একটা আনসার্টেন রাস্তা, কি হবে। কিন্তু তারপরে আমি যখন গিয়ে বোঝালাম যে দেখো আমি তো এইটা করছি এবং আমি তো মন দিয়ে করছি, এটা আমার ন্যাক, প্যাশন যাই বলো, তখন আমার পরিবারকেও খুব বোঝাতে অসুবিধা করতে হয়নি। আচ্ছা, একটু আগেই তুমি আমায় বলছিলে যে তুমি প্রচারে বেরিয়ে বামপন্থার কথা বলছো, এখন বামপন্থার প্রয়োজনীয়তার কথা মানুষ অনুভব করছে। মূলত কি বলছো? রুটি কাপড়া মোকান, খাদ্য বস্ত্র, অন্ন সংস্থান, কর্মসংস্থান, এসবের কথাই বলছো। আমার একটা জিনিস বলো সৃজন, সেটা হচ্ছে কি এই যে কথাগুলো, অর্থাৎ খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, এগুলো তো একেবারে মৌলিক জায়গা। এগুলোর কথা মানুষকে বোঝাতে হচ্ছে কেন? দেশের মানুষ বা আরও মানে সংকীর্ণভাবে যদি বলি রাজ্যের বা তোমার কেন্দ্রের মানুষ, এদের মধ্যে কি একটা পলিটিসাইজেশন হয়ে গিয়েছে? না, ডিপলিটিসাইজেশন আমি বলবো না। সমস্যাটা হয়েছে কি, তৃণমূল বিজেপি বাইনারি যেটা গত 5-6 বছরে আমাদের রাজ্যে তৈরি হয়েছে, আইদার দিস অর দ্যাট, এই বাইনারিতে লাইভলিহুড ইস্যুস, জীবন জীবিকার সমস্যা ছাড়া বাকি সব আছে। সমস্যাটা হলো এটা। দেখো, সিপিএম যখন শক্তিশালী ছিল তখনও তো সিপিএমের সমালোচনা করার প্রচুর লোক ছিল পশ্চিমবঙ্গে। জ্যোতিবাবু ওটা ঠিক করেননি, বুদ্ধবাবু ওটা ঠিক করেননি, অনেক বিতর্ক ছিল। কিন্তু তখন বিতর্কটা হতো কৃষি ভালো না শিল্প ভালো, এই নিয়ে। গরুর দুধে সোনা খুঁজে পাওয়া যায় কিনা এই নিয়ে বিতর্ক হতো না। প্রবলেমটা হলো এই যে মানুষের জীবন জীবিকার সমস্যা রাজনীতির ন্যারেটিভ থেকে বেরিয়ে গেল। তোমার চ্যানেলে খুব ইচ্ছা থাকলেও তুমি শেষ কবে প্রাইম টাইমে তোমরা হচ্ছে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম নিয়ে ভালো করে আলোচনা করাতে পেরেছো? মনে করে দেখো তো। আমি তোমাদের দোষ দিচ্ছি না, কিন্তু পরিষ্কার হচ্ছে যে
তোমায় রোজ আজকে দেখাতে হচ্ছে কুণাল ঘোষ কেঁদে দিলেন, পরের দিন দেখাতে হচ্ছে মমতা ব্যানার্জি একে ধাক্কা মেরে ফেলে দিল, তারপরের দিন দেখাতে হচ্ছে বিজেপি অফিসের বাইরে বিজেপি কর্মীরা সুকান্ত মজুমদার ছবিতে জুতো মারল, তারপরের দিন দেখাতে হচ্ছে শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে কী খারাপ কথা বললেন। এই যে চলছে, এর মধ্যে দাঁড়িয়ে রুজি রুটির কথা, যেটা পলিটিশিয়ানদের বেসিক কাজ হওয়া উচিত ডান বাম নির্বিশেষে। তোমার জীবন জীবিকার সমস্যা, ওই যে শব্দগুলো তুমি বললে বহু ব্যবহৃত ক্লিশেড কিন্তু অতি গুরুত্বপূর্ণ, রুটি কাপড়া মাকান পানি বিজলি সড়ক, অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান, এগুলোকে ডিল করাই তো পলিটিশিয়ানদের কাজ। এখান থেকে রাজনীতির ভাষ্য থেকে এই প্রশ্নগুলো সরে গিয়েছে, মাঝখানে চলে এসেছে সুইমিং পুলে সৌগত রায়ের সাঁতার কাটা। এই কারণে আমাদের কাজ হয়ে দাঁড়িয়েছে খুব বেসিক কথাগুলো মানুষের কাছে আবার নিয়ে যাবো। এবং আমি এটাই বলছি মানুষকে যে দেখুন, এমপি দুনিয়া পাল্টে দিতে পারে না, কিন্তু আপনারা যদি আমাকে সমর্থন করেন তাহলে এমপি হিসেবে পার্লামেন্টের ভিতরে বাইরে আমার প্রধান কাজ হবে রুজি রুটির প্রশ্নকে সন্ধ্যাবেলার প্রাইম টাইমের আলোচনায় ফিরিয়ে আনা। পেট্রোলের দাম, ডিজেলের আমি এখানেই একটা কথা বলি, এই যাদবপুর কেন্দ্রেই ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায়, আমাকে দেওয়াই একটি সাক্ষাৎকারে আমি তাকে একটা জায়গায় প্রশ্ন করেছিলাম তোমার বিষয়ে, তোমার সম্পর্কে তার মূল্যায়ন কি ইত্যাদি। তিনি বলেছেন যে নবীন খুবই কোনো নেগেটিভ কথা কিছু বলেননি। বাট আমি যখন বলেছিলাম যে যাদবপুর থেকে তো সৃজনের সম্ভাবনা রয়েছে, তখন বলেছিল সৃজন জিতে কি করবে, ও যদি জিতেও যায় একা পার্লামেন্টে চিৎকার করবে, ও চিৎকার কে শুনবে, সে শুনে কী বা হবে, মানুষ কেন ওকে ভোট দেবে? বামপন্থীরা তো ক্ষমতায় আসবে না, ওরা তো ক্ষমতায় এখানেও আসবে না ওখানেও আসবে না, তো সৃজনবাবু কি করবেন এই যাদবপুর লোকসভার জন্য? মানে আপনি বলতে চাইছেন চেঁচানো ছাড়া বিরোধী কণ্ঠস্বর সংসদে পৌঁছে দেবে? তাতে কি হবে? মানুষের কি উপকার হবে এখানে? মানুষের কি উপকার? তার মানে আপনি বলতে চাইছেন যারা কেন্দ্রে সরকার করতে পারবে শুধু তাদেরই ভোট দেওয়া উচিত? একদম। তুমি কি বলবে? অনির্বাণ বাবু জিতে কি করবেন? বিজেপি তো থাকছে, উনি মনে করছেন যে ওনার সরকার তৈরি হবে। যুক্তিকর দিয়ে বলছি, বিজেপি কিন্তু 400-500 বলে শুরু করেছিল, দেয়াল লিখে দিয়েছিল, এখন সেই দেয়ালগুলো শ্যাওলা দিতে শুরু করেছে, গ্যারান্টি ফ্যারান্টি বলে শুরু করেছিল, এখন গত 2-3 সপ্তাহে দ্বিতীয় দফার পর আর মোদি এইসব গ্যারান্টি 400 এইসবের লাইনে যাচ্ছে না। নরেন্দ্র মোদীদের ভাষণ তুমি শোনো, অমিত শাহের ভাষণ শোনো, সোজা পুরনো হিন্দু মুসলমান লাইনে চলে গেছে। মানে বিজেপি প্যাচে পড়ছে, একটা করে দফা হচ্ছে, গোটা দেশ জুড়ে বিজেপি বিরোধী হাওয়া জোরদার হচ্ছে। আমি জানি না, আমি টিয়া পাখি নিয়ে বসিনি, আমি বলতে পারবো না কি হবে, তুমি যা অনুভব, কিন্তু আমি যা বুঝতে পারছি, আর যাদবপুর স্পেশালি গোটা দেশ জুড়ে বিজেপি কমবে, পশ্চিমবঙ্গে বিজেপি কমবে, আর বিজেপি চাঁদে বা মঙ্গল গ্রহে একটা সিট পেলেও পেতে পারে, যাদবপুরে বিজেপির কোনো চান্স নেই। যাদবপুরে কাজ তাহলে সিপিএম, আমার পরিষ্কার দিকে সায়নী ঘোষ হোক না, এটা হতে পারে তৃণমূল বনাম সিপিএম লড়াই হচ্ছে যাদবপুরে, পরিষ্কার আমার কথা। এই বাইনারিটা ভাঙতে পেরেছো তোমরা যাদবপুর? তৃণমূল বিজেপি তুমি ঘুরে দেখো আমার সাথে, যে কোনো দিন ঘুরে 5টা লোককে গিয়ে জিজ্ঞাসা করো, পরিষ্কার কথা হচ্ছে যে বিজেপি দিল্লিতে হারতে চলেছে। এটা একটু শুনে নাও, গুরুত্বপূর্ণ কথা। বিজেপি দিল্লিতে হারতে চলেছে, দিল্লিতে একটা বিকল্প সরকার তৈরি হবে, সেই বিকল্প সরকারের নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সিপিএম। সেই কারণে বামপন্থীদের শক্তি বৃদ্ধি জরুরি, সৃজনদের পার্লামেন্টে পাঠানো জরুরি। তৃণমূল এই বিকল্প সরকারে থাকবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। কেন আমি বলছি না, এই মমতা ব্যানার্জি ইন্ডিয়ার মিটিংয়ে গিয়ে বসতেন, তারপরে মাঝে প্রচন্ড গাল দেওয়া শুরু করলেন, বিজেন্ডিয়া ফিজেন্ডিয়া বলে দিলেন। কি উনি নাম দিয়েছেন, উনি তৈরি করেছেন? উনি বলেছেন, উনি এরকম অনেক কিছু বলেন। বাস্তবতা হলো উনি 2 দিন আগে বিজেপিকে ফিলার পাঠিয়েছেন এই বলে যে আমি ইন্ডিয়াতে বাইরে থেকে আছি, বাইরে থেকে সাপোর্ট করবো। তার মানে এভাবেও দেখা যায় যে উনি তোমাদের পদাঙ্ক অনুসরণ করছেন, তোমরাও আগে কেন্দ্রের সরকার, আমরা অনেক পরিষ্কার ছিলাম এই সব প্রশ্নে, সমর্থন করতে, আমরা অনেক পরিষ্কার। তোমরা কিন্তু এখন তোমাদের অবস্থান বদলেছো, তোমরা বলেছো যে এখন তোমরা সরকারে যাওয়ার ব্যাপারেও তোমাদের নৈতিক অনেক দিন আগে আমরা এই সব ব্যাপার আমরা তোমাদের যে পূর্ববর্তী অবস্থান সেই দিকে কিন্তু মমতা ব্যানার্জির ঝোঁক, অর্থাৎ একটা অর্থোডক্স বামপন্থার দিকে কিন্তু মমতা ব্যানার্জি রয়েছেন। না না, মমতা, আমরা একটা নীতিগত প্রশ্নে গিয়েছিলাম যে আমরা যদি আমাদের কথা মতো সরকারটাকে ইনফ্লুয়েন্স না করতে পারি তাহলে ওই সরকারে গেলে মমতা ব্যানার্জি তো তাই বলবেন। আরে মমতা ব্যানার্জির নীতি ছাড়ো তো, তোমাদের মমতা ব্যানার্জির পরিষ্কার কথা একটাই নীতি, ভাইপোকে বাঁচাও। সবাই বোঝে, দুনিয়ার সবাই বোঝে। অরবিন্দ কেজরিওয়াল বাড়ি থেকে অ্যারেস্ট হয়ে যায়, হেমন্ত সোরেন বাড়ি থেকে অ্যারেস্ট হয়ে যায়, আর হাজরা মোড় ক্রস করলে ইডি সিবিআই এনআইএ অভিযানের পর অভিযান চলে, ভালুক থেকে শামুক হয়ে যায়, লোকে বোঝে না। মমতা ব্যানার্জি পরিষ্কার ওইটা বলে ওদিকে কংগ্রেসকে খবর পাঠালেন যে দেখো আমি ইন্ডিয়াকে সাপোর্ট করব, বাইরে থেকে আমাকে একেবারে বাদ দিয়ে দিও না, আমি যাই গালিগালাজ করি এখানে। আর দ্বিতীয়ত বিজেপিকে বললেন যে আমি কিন্তু ভাই ইন্ডিয়াতে ভেতর থেকে থাকবো না, বাইরে থেকে আছি। তার 2 দিন আগে অভিষেক ব্যানার্জি সিএ সাপোর্ট করে দেবো বলেন,
কিন্তু এই যদি মানা হয় সিএ সাপোর্ট করে দেবো। এই যাদবপুরে বসে আছি, যাদবপুরে তো হিন্দু মুসলমানের কেস না, গরিব হিন্দু উদ্বাস্তু একটা বিরাট অংশের মানুষ, হিন্দু মুসলমান নির্বিশেষে গরিব মানুষ মধ্যবিত্ত মানুষ বিপদে পড়ে যাবে এইভাবে নাগরিকত্ব নিয়ে টান পড়লে। এখন কার কাছে পুরনো কাগজ, জমির কাগজ, জন্মের কাগজ আছে? 10 ডিসেম্বর 2019 যেদিন পার্লামেন্টে সিএ প্লেসড হলো, সেদিন বামপন্থীদের লোক কম, সবকটা লোক গিয়ে বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছিল। হোয়াট ওয়াজ যাদবপুরে তৃণমূলের এমপি মিমি চক্রবর্তী ডুইং? তিনি গেছিলেন ভোট দিতে? না, তিনি সিএর বিরুদ্ধে ভোট দেননি। তৃণমূলের 8 জন এমপি ভোট দেয়নি। ফলত তৃণমূল ভাইপোকে বাঁচানোর জন্য বিজেপির সাথে যে কোনো সেটিংয়ে চলে যেতে পারে। আমাকে ভোট দেওয়া, আমি অনির্বাণ বাবুর কথার রেসপন্সে আমি বলবো, যদি একজন ভোটারও অনির্বাণ বাবুর কথা শুনে ইনফ্লুয়েন্সড হন, যদিও তার চান্স কম, আমি বলবো যে বিকল্প সরকারে বামপন্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করানোর জন্যে বামপন্থীরা এই তাদের রুটি কাপড়া মাখানের কথাগুলো বলবে, জিনিসের দাম কমাবে, চাকরির ব্যবস্থা করবে, 100 দিনের কাজটা ফিরিয়ে আনবে, এগুলোর জন্য ওয়েলথ ট্যাক্স বেশি নিয়ে কর্পোরেটদের থেকে হেলথ এবং এডুকেশন সেক্টরে খরচ বাড়াবে, সরকারি ব্যয় বরাদ্দ বাড়াবে বাজেটের। এগুলোর জন্য বামপন্থী এমপি বাড়ানো প্রয়োজন। সেটার জন্য সৃজনকে এবং সৃজনদের ভোট দিয়ে নির্বাচিত করুন। সরি, ওকে বেশি বলে ফেলেছি। না না না, একদম না। কিন্তু আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে বামপন্থীরা এই যে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবে, তারপর আবার একটা নীতিগত বিরোধ তৈরি হবে, আবার তারপর বেরিয়ে আসবে, এরকম হবে না তো? আচ্ছা, আমাকে একটা কথা বলো, এটা তো 2008 সালটাও তো আজ প্রায় 16 বছর হয়ে গেল। এই পুরনো কথাগুলোর মধ্যে গিয়ে যে তাহলে 20 বছর আগে সিপিএম কোন ডিসিশনটা নিয়েছিল, তাহলে আজকে সিপিএমকে ভোট দেবো কিনা, প্রিজনার অফ দ্য পাস্ট করে রাখা। আসলে এই সময়ের ক্রাইসিস থেকে মানে ঠিক আছে, তুমি একটা প্রশ্ন করলে আমি খুবই উইথ অল হিউমিলিটি আমি বলছি যে আজকে দাঁড়িয়ে 96 সালে সিপিএম কি সিদ্ধান্ত নিয়েছিল, বা 2004 সালে বা 8 সালে কি সিদ্ধান্ত নিয়েছিল, এর উপরে দাঁড়িয়ে 2024 সালে সিপিএমকে ভোট দেওয়া না দেওয়া আমি ভোট দেওয়া না দেওয়ার কথা বলছি। কেন বলছি আমি কথাটা? হ্যাঁ, কারণ কোর্স কারেকশনের এইটাই অনেকে মানে এই কথাটাই ভেসে আসবে যে তাহলে তোমাকে এই করবো কেন, ওই করবো কেন। আচ্ছা, আমি তো তাও একটা নীতিগত প্রশ্নে হ্যাঁ বা না করেছিলাম। এই মমতা ব্যানার্জি আজকে বিজেপির বিরুদ্ধে এত বড় বড় কথা বলছেন, বাজপেয়ী সরকারের দপ্তরবিহীন মন্ত্রী হয়ে বসেছিলেন। তুমি আর একটা প্রেসিডেন্স দেখাতে পারবে এনাকে বিশ্বাস করা উচিত বিজেপির বিরুদ্ধে লড়াইতে? এই বিজেপি সাথে ডেকে তপন শিকদার তৃণমূলের সাথে জোট করে সেই মন্ত্রিসভা উনি ত্যাগও করেছেন, তারও নজির আছে। ত্যাগ করেছেন, দুর্নীতির অভিযোগ উঠেছে, ত্যাগ করেছেন, তখন বুঝেছেন পালে হাওয়া খারাপ, তখন ত্যাগ করে চলে এসেছেন, আবার তার 2 দিন পরে আবার করেছেন। আমার ছোটবেলা আমি কলকাতা কর্পোরেশনের সুব্রত মুখার্জি মেয়র, মীনা দেবী পুরোহিত বিজেপির, তিনি ডেপুটি মেয়র, আমরা একসাথে দেখেছি করতে চালাতে, সে তো খুব বেশি দিনের কথা না। তাহলে তুমি 96টা ছেড়ে 2004-5 সাল অব্দি তৃণমূল বিজেপি একসাথে করেছে, সব ছেড়ে দাও। এই গত 2-3 বছরও মমতা ব্যানার্জি একাধিকবার বলেছেন আরএসএস ভালো, বিজেপি খারাপ, মোদি ভালো, অমিত শাহ খারাপ। 2 দিন পর বললেন যে, প্রথমে বললেন আদবানি ভালো, মোদি খারাপ, তারপর দিন বললেন মোদি ভালো, অমিত শাহ খারাপ। যে এত ফিকল মাইন্ডেড বিজেপির বিরুদ্ধে লড়াইতে, তাকে নিয়ে দাঙ্গাবাজের বিরুদ্ধে লড়াইটা দুগ্গিবাজ দিয়ে হয় না। আচ্ছা, এবারে আমি তোমায় একটা প্রশ্ন করতে চাই। মনে করো যে এমন একটা পরিস্থিতি তৈরি হলো, দিস ইজ হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন, যেখানে কেন্দ্রে তুমি যেরকম বলছো বিজেপি বা এনডিএ সরকার গঠন করার মতন গরিষ্ঠতা পাচ্ছে না। তোমরা কিছু আসন জিতেছো, কংগ্রেস কিছু আসন জিতেছে, ইন্ডিয়া জোটভুক্ত অন্যান্য দলগুলোও কিছু আসন জিতেছে, এবং তৃণমূল কংগ্রেসও তো ডেফিনেটলি কিছু আসন জিতবে পশ্চিমবঙ্গ থেকে, এ তো মানে বলার কোনো অপেক্ষা রাখে না। তৃণমূলের যোগদানটা সংখ্যার জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ালো, সেক্ষেত্রে তোমাদের কি অবস্থা? চোখ বুঝে এখন লিখে রাখো, তৃণমূল ওই এরকম একটা ত্রিশঙ্কু হাং চেহারা হয়ে গেলে তৃণমূল বিকল্প সরকারটাকে সমর্থন করবে না। তৃণমূলের দিক গেল, মনে করো তৃণমূল থাকবে, তৃণমূল চাইবে না, আমি এটা গ্যারান্টি করে। যেদিন আমরা প্রথম বসেছিলাম, আমরা মাঝে মধ্যে তোমাদের মিডিয়াদের সাথে একটু ঝগড়াঝাটি করে ফেলি, কেন জানো? যেদিন সীতারাম ইয়েচুরি আরও অনেকের সাথে গিয়ে ইন্ডিয়া ব্লকের মিটিংয়ে বসলেন, আচ্ছা মমতা ব্যানার্জিও ছিলেন, সিপিএমকে সবাই এসে বললো গেল রব উঠে গেল, এই তোমরা তৃণমূলের সাথে মিটিংয়ে চলে গেলে, তাহলে কি বাম তৃণমূল জোট? তৃণমূলকে কিন্তু কেউ গিয়ে জিজ্ঞাসা করলো না আপনারা সিপিএম এর সাথে বসছেন। তার গোটাটা ওনাসটা সিপিএম এর ঘাড়ে, অ্যাজ ইফ সিপিএম বিজেপি বিরোধিতা করে কি ব্যাপক অপরাধ করে ফেলেছে, সিপিএম এর আইসোলেটেড থাকা উচিত। আমার মনে হয় এটার মূল কারণ তৃণমূলের সঙ্গে সিপিএম এর যে ভয়ঙ্কর তিক্ত অতীত, তৃণমূলকে জিজ্ঞাসা করা উচিত ছিল। সীতারাম ইয়েচুরি জাতীয় রাজনীতিতে বহু বছরের পরিচিত নেতা, বিজেপি বিরোধী যে কোনো কংগ্লোমারেশনে। তৃণমূলের জন্ম হয়নি যেদিন আমাদের নেতা জ্যোতি বসু বিজেপিকে অসভ্য বর্বর বলেছিলেন। তাহলে তৃণমূল কেন ওই মিটিংয়ে গেল? তার কারণ তৃণমূলের দায় ছিল পশ্চিমবঙ্গের বিভিন্ন অঙ্ক ইত্যাদি পলিটিক্যাল বাইনারি মেনটেন করার জন্য ভিতরে ভিতরে যাই থাকুক নিজেদেরকে বিজেপি বিরোধী হিসেবে পোজ করানোর। সেই পলেস তারা খসে যাচ্ছে প্রত্যেক দিন। এই আমি তোমাকে সিএ অভিষেক ব্যানার্জি বললাম, মমতা ব্যানার্জি ইন্ডিয়াকে বাইরে থেকে সমর্থন করবেন বললাম।
আমি এই ধরনের প্রতিদিন যাচ্ছে, আরও দিন যাবে, ওনারা সিগন্যাল দিতে শুরু করবেন, বিজেপি যত প্যাচে পড়বে। এগুলো হচ্ছে ট্রয়ের ঘোড়া, ট্রোজান হর্স। ইন্ডিয়া জোটের মধ্যে, ব্লকের মধ্যে এরকম 2-3টে আছে মমতা ব্যানার্জির পার্টির মতো। মমতা ব্যানার্জির পার্টি ছাড়া আর কোন পার্টি খোঁচর হিসেবে? ওইগুলো আমাকে আর বলিও না, ওগুলো যা ঠিক আছে সবাই বোঝে। কথা হচ্ছে এরকম কেউ কেউ আছে যারা বসে আছে খোঁচর হিসেবে। মানে সেই ট্রোজান হর্সটা চিহ্নিত? অবশ্যই চিহ্নিত। তোমরা তাদের সামনে সব গোপন কথা বলছো। ওই জন্য ট্রোজান হর্স একজন বেরিয়ে গেলেন, থাকবো 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 করে পাঁচিলে বসে থাকতে থাকতে বিহারে নীতিশ কুমার বিজেপিতে হেলে পড়লেন। এরকম কিছু কিছু ট্রোজান হর্স চিহ্নিত করতে সব তো দেরি হয় কিছু কিছু, কিন্তু মোটামুটি লোকে আইডেন্টিফাই করে রেখেছে। যত বিজেপি প্যাচে পড়বে, বিজেপি তৃণমূলের ওপর চাপ বাড়াবে, ভাই আমাকে বাঁচা, ইন্ডিয়া ব্লকটাকে ভেতর থেকে ঘেটে দে, নালে কিন্তু আমি ভাইপোকে ঢুকিয়ে দেবো জেলে, তত তৃণমূল এইসব নড়বড়ে কথা বলতে শুরু করবে। 2 নৌকায় পা দিয়েছে তৃণমূল, আর 2টো নৌকা দুদিকে বেশি করে আস্তে আস্তে সরে যাচ্ছে। তৃণমূলের খুব প্যাচে পড়ার মতো অবস্থা হবে। তৃণমূল ফাইনালি বিকল্প যে ইন্ডিয়া ব্লকের সরকার ইত্যাদি হবে তাতে থাকবে না, এখনই লিখে নাও। কারণ তৃণমূলের সম্পত্তি বাঁচানো, ভাইপোকে বাঁচানো, চুরি ডাকাতি বাঁচানো, এটা তো ভবিষ্যতের গর্ভে নিহিত। সিপিএম অন দ্য কন্ট্রারি পরিষ্কার বিকল্প সরকারের নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কিভাবে করবে সেটা, কটা এমপি পাবে, কিভাবে তার জোট তৈরি হবে, কতটা ক্ষমতা থাকবে তার উপর নির্ভর করবে। মানে তুমি বলতে চাইছো সিপিএম এই জোটে অনেকটা আঠার কাজ করবে? অবশ্যই। এবং তুমি যদি এই ব্যাঙ্গালোর মিটিংয়ের রেজলিউশন বা অন্যান্য মুম্বাই পাটনা মিটিংয়ের রেজলিউশনগুলো পড়ো, এখন প্রবলেম কি যে এইগুলো বেশি গসিপটা বেশি আলোচিত হয়। সীতারামের পাশে লালু এসে বসলেন, সোনিয়ার সাথে মমতা হাত ধরলেন, কিন্তু এই মিটিংগুলোর রেজলিউশনগুলো, কিন্তু আমরা বামপন্থীরা যে কথাগুলো বলছি সেখানে আনএমপ্লয়মেন্ট আছে, সেখানে মূল্যবৃদ্ধি আছে, সেখানে সম্প্রীতির কথা আছে। আমরা যে কথাগুলো বলছি আমাদের রাজনীতি, এমনকি ডানপন্থী দলগুলো বিজেপির বিকল্প ভাষ্যটি তৈরি করার প্রশ্নে বামপন্থীদের কথাগুলোকে আঁকড়ে ধরে এগোচ্ছে। এখন কথা হচ্ছে যে মানে এটা খুব বিরাট বাড়তি গর্ব করার বিষয় না। বিকল্প ভাষ্য তৈরি করতে বামপন্থাকে প্রয়োজন। এই কারণেই বিজেপি আমাদের 1 নম্বর শত্রু মনে করে এবং আমরাও বিজেপিকে 1 নম্বর শত্রু মনে করি। এই লড়াইটা মতাদর্শের লড়াইটা হচ্ছে এবং এই মতাদর্শের লড়াইতে এটা আমাদের সাকসেস যে আমরা উদ্ধব ঠাকরেদের ফর দ্য টাইম বিং হলেও বিজেপির বিরুদ্ধে নিয়ে আসতে পেরেছি। উদ্ধব ঠাকরেরা অবধি বিজেপির বিরুদ্ধে লড়ে দেবেন, মমতা ব্যানার্জি লড়বেন না ফাইনালি। মানে উদ্ধব ঠাকরের বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা বেশি তুমি বলতে চাইছো? তাই তো দেখা যাচ্ছে। অজিত পাওয়াররা চলে গেলেন, উদ্ধব ঠাকরে তো গেলেন। আচ্ছা, আমি এখান থেকে একদম সরাসরি চলে আসি তোমার দলের কথায়। তোমার দলে এই মুহূর্তে একদিকে তুমি, দীপশিতা, প্রতিকুর, অন্যদিকে মোহাম্মদ সেলিম, সুজনবাবু রয়েছেন। অর্থাৎ একটা অ্যাজিলিটি অফ ইউথ আর আবার একখানা অভিজ্ঞতা, তার যে উইজডম, তার একটা সংমিশ্রণ। এটা কি একটা নতুন সিপিএম? দেখো, আমি নতুন সিপিএম শব্দটা মানে অনেকদিন সিপিএমে ঠিক এই কম্পোনেন্টের একটা পারফেক্ট ব্লেন্ডিং চোখে পড়েনি। আমার ধারণা আমাদের পার্টির ভিতরে তরুণ প্রজন্মকে তুলে আনতে হবে, বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে হবে, এই প্রশ্নে কোথাও খুব কনফিউশন কোনোদিনই ছিল না। মানে কিন্তু এক্সিকিউশনও ছিল না। না, আমার ধারণা এক্সিকিউশন ছিল। কেন বলছি, ধরো বুদ্ধদেব ভট্টাচার্য, বিমানদা, অনিল বিশ্বাস, শ্যামলদা, সুভাষ চক্রবর্তী বা এখনও সেলিম দা, সুজন দারা, গৌতম দা, তারা তো কম বেশি আমাদের বয়সেই গুরুত্বপূর্ণ কিছু না কিছু দায়িত্ব পেয়েছেন। তখন সরকার ছিল, সেই অর্থে তুমি শুরুতে যে কথাগুলো বললে। এখন প্রবলেম হচ্ছে যে তখন হতে পারে যে তখন প্রচুর মিডিয়া ছিল না, তাই প্রচুর স্পোক্সপারসনের দরকার হয়নি। আলিমুদ্দিনে বিকেল 5টায় একজন অনিল বিশ্বাস বা একজন বিমান বসু মিডিয়াকে ফেস করলেই, মানে আমি বলতে চাইছি পার্টির মুখ ছিলেন যে 2-3 জন। এখন বরং পার্টির মুখের সংখ্যা অনেক বেশি এবং সেইটার কম্পোজিশনটা অনেক ডাইভার্স। সেই কারণে একটু বাড়তি নজরে আসছে যে আরে সিপিএমে তো কম বয়সী ছেলেমেয়েরাও আছে, এই দেখো ওরা মিছিল করছে, এই দেখো ওরা যাত্রা করছে, ব্রিগেড করছে। আমার কাছে এগেন আর একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন, এই যে ভোটটা 2024-এ হচ্ছে, এটা যদি 2009-এর লোকসভা হতো, তুমি কি বিশ্বাস করো সিপিএম এতগুলো কম বয়সী ছেলে মেয়েকে ক্যান্ডিডেট করতো? খোঁজ নিয়ে দেখো না, শ্রমিক দা কত বছর বয়স। 2-1টি উদাহরণ আছে, সাইফুদ্দিন চৌধুরী আছেন, শ্রমিক লাহিড়ী আছেন। সো এই যে এত, মানে তুমি, দীপশিতা, আমি ওইটাই তোমাকে বলছি যে আমার ধারণা কিন্তু অনেকটাই ঠেলায় পড়ে। না, আমি তো এই কারণে বলছি, ধরো অলোকেশ দাস এইবারের ভোটে লড়ছেন, এর আগে এমপি ছিলেন, কত বছর বয়সে এমপি ছিলেন। কম বয়সে এমপি, এমএলএ, মন্ত্রী, বিভিন্ন সরকারি দায়িত্ব বা সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাদের নেতারা আগেও অনেক সামলেছেন। এটা একটা আচানক ব্যাপার হচ্ছে না যে সিপিএম এই প্রথম বৃদ্ধতন্ত্র আলোচিত হয়েছে। এইটা তো তোমাদের বার করা শব্দ। বামপন্থীদের বামপন্থাকে স্টোরি অফ দি ইয়াস্টার ইয়ার প্রমাণ করতে হবে।
আমি একদিন খুব খেপে গিয়ে এরকম তোমারই মতো এক সাংবাদিক বন্ধুকে জিজ্ঞাসা করেছিলাম, হ্যাঁ রে, নরেন্দ্র মোদীর চুল, দাড়ি, জুলপি, গোপ সব মিলিয়ে এক পিস কাঁচা চুল বার করে দেখাতো। নরেন্দ্র মোদীর পাকা চুলে তোমাদের আপত্তি নেই, বিমান বোসের পাকা চুলে আপত্তি। তার মানে হচ্ছে আসলে আমি যে কথা বলতে চাইছি যে এই বৃদ্ধতন্ত্রটা একটা কনস্ট্রাক্ট, যে সিপিএম বুড়োদের পার্টি, ওটাই আর যেও না, ও হয়ে গেছে বিগত যৌবনা। কিন্তু এরাই যারা বৃদ্ধতন্ত্র বলতো, এখন যখন এত একঝাঁক নতুন ছেলে মেয়ে এসেছে, এরা এখন বলছে রে বাচ্চারা কি পারবে, বড়রা পালিয়ে গেল। এটা কারা এই কথা, এই তো তৃণমূল, বিজেপি, এবং আমি কোথাও কোথাও এইগুলো দেখি, এদের এখন সংবাদ মাধ্যম জুড়ে তোমাদের যে প্রজন্মটা, তাদের কিন্তু এটা ভূয়সী প্রশংসা। আমি সংবাদ মাধ্যমকে বলছি না, কিন্তু আমি বলছি অন্যান্য রাজনৈতিক বিরোধীরা তারা এই কথাটা বলতো, তার খলের ছলে। আর একটা সমালোচনা আছে এই নতুন প্রজন্মকে নিয়ে, হয়তো সেটা সুনির্দিষ্টভাবে তোমাকে নিয়ে নয়, আমি নাম করছি না, বেশ কয়েকজন আছে যারা এই নির্বাচনে প্রার্থী হন, তারপরে আর একটা নির্বাচনে প্রার্থী হওয়ার মধ্যবর্তী যে সময়টা, তাতে রাজ্যের রাজনৈতিক কর্মসূচিতে, ক্রিয়াকলাপে তাদের খুব একটা দেখতে পাওয়া যায় না। না, সেটা খানিকটা পার্টিরও প্ল্যানিংয়ের বিষয়, এবং বিভিন্ন রকম কাজ থাকে। তো কেউ একটু বেশি সর্বভারতীয়, কেউ একটু মিডিয়ার প্যানেলে বেশি থাকে, বা কেউ একটু অন্যান্য জায়গায় বাড়তি কাজ করে, দেশ জুড়ে ঘুরতে হয়, তার মানে তারা কাজের মধ্যে থাকে না তা না। আমার নির্দিষ্ট কথাটা হচ্ছে যে 1 নম্বর হলো তুমি যেটা বললে যে অ্যাজিলিটি অফ ইউথ অ্যান্ড উইজডম অফ এক্সপিরিয়েন্সড, তার একটা পারফেক্ট ব্লেন্ড সিপিএম বাকি দলগুলোর কাছে উদাহরণ এখন দেখে তাই মনে হচ্ছে। দ্বিতীয়ত হলো যে এটা একটা, এই প্রক্রিয়াটা বহমান, অতীতেও ছিল, কিন্তু অতীতে আমাদের পার্টির মুখ হিসেবে, কমিউনিকেটর হিসেবে 2009 সালেও হয়তো আমার বয়সী কেউ এমপি ক্যান্ডিডেট হতেন বা এমএলএ ক্যান্ডিডেট হতেন, কিন্তু তুমি ইন্টারভিউ নিতে যেতে অনিল বিশ্বাস ততদিনে চলে গেছেন বিমান বসু বা সূর্যকান্ত মিশ্রর কাছে। আজকে দাঁড়িয়ে তুমি আমার কাছে এসছো বা আমাদের কাছে আসছো তোমরা, আমাদের পার্টির কমিউনিকেটরদের কম্পোজিশনটা ডাইভার্স হয়েছে, উইচ ইজ অলওয়েজ আ ওয়েলকাম থিং। অবশ্যই শুধুই কি মেসেঞ্জার, মেসেজও তো বদলেছে বোধহয়, বডি ল্যাঙ্গুয়েজ পাল্টাচ্ছে। এক্স্যাক্টলি, মানে এখনকার সিপিএম কি একটু বেশি নম্র? সেলিম দা কোথাও এটা বলেছেন দেখলাম, যে রেজারেকশন ইজ আওয়ার কিওয়ার্ড, পুনর্জন্ম। আমরা একটা রিভাইভাল ফেজে আছি, এবং এই রিভাইভাল ফেজটা আমরা পরিষ্কার বুঝতে পারছি। আমাকে ধরো কেউ যদি জিজ্ঞাসা করে, আমি তো পরিষ্কার 2024 সালে দাঁড়িয়ে আমি যদি 1977-এ ঘটনা যা হয়েছে তাকে কাট কপি পেস্ট করব আমি বলি, তাহলে সেটা অবৈজ্ঞানিক হয়। রাজনীতি এক জায়গায় থেমে থাকে না, ধারাবাহিকতায় চলে ডেভেলপমেন্ট হিসেবে। ফলত আমাকে 2024-এর মানুষের অ্যাসপিরেশন, আশা, আকাঙ্ক্ষা, চাহিদা অনুযায়ী একটা সিপিআইএম তৈরি করতে হবে, সেই মতো কথা বলতে হবে, সেই মতো কাজ করতে হবে। এই যে কথাটা তুমি বলছো, এটা কিন্তু একটা বিরাট কথা সিপিআইএম পার্টির একজন সদস্য হিসেবে। এই যে মেকওভারটা, এই যে চেঞ্জটা, এটা একদিনে করে দেওয়া যায় না, এটা একটা নিরন্তর প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা পার্টির ভেতরে কিভাবে হচ্ছে যদি একটু বলো, ডিটেলে জানতে চাই না, যদি একটু বোঝানোর মতন করে। এক হচ্ছে ধরো কমিউনিকেটরদের মধ্যে তরুণ প্রজন্মের লোকেরা যদি চলে আসে বেশি, তাহলে সমাজের একটা বড় অংশ, মেজর অংশটা হচ্ছে তরুণ প্রজন্ম, তাদের কাছে রিচ করা, তাদের মনের ভাষা পড়া, চোখের ভাষা পড়াটা সহজ হয়, এবং সেই অনুযায়ী নিজের স্লোগান, নিজের কথা ঠিক করাটা সহজ হয়। আমাদের ক্যাম্পেইন কন্টেন্টকে ডাইলিউট না করে, আমাদের পলিটিক্যাল কন্টেন্টকে ডাইলিউট না করে, আমাদের কথা বলার যে মেটেরিয়াল, মানে আমি বলছি আমাদের কি বলবো, প্রচার সামগ্রীতে আমরা অনেকগুলো সময় উপযোগী হচ্ছে বলতে পারো। মানে এরই পার্ট কি বুদ্ধবাবুর এআই ভিডিও? ডেফিনেটলি আমার তো বেশ লেগেছে। রেসপন্স কেমন পেয়েছো? খুবই ভালো রেসপন্স আছে, এবং এই ধরনের অনেক কিছু, মানে আমি তোমায় বলছি, ধরো প্যারোডি বলো বা মিম বলো, কার্টুন বলো, অমুক তমুক, অনেক কিছু। বামপন্থীরা চিরকাল উদ্ভাবনের পক্ষে, বামপন্থীরা চিরকাল নতুন সৃষ্টিশীল কাজের পক্ষে। সেটা 40-এর দশকে সলিল চৌধুরীর আইপিটি এর ক্ষেত্রেও যতটা সত্যি, 2024-এ এসে টুম্পা সোনার ক্ষেত্রে কম্পিউটারের বিরোধিতা করাও ততটাই সত্যি। এইটা তাহলে আমাকে একটু বলতে হবে যে কম্পিউটার ঢুকতে দেবো নাটা কিন্তু সেই সময় বলেনি, বলেছিল যে এভাবে কম্পিউটার এলে আমি তোমার সমালোচনা আমি গ্রহণ করতে পারি, কিন্তু ধরো এই কথাটা কিন্তু যত দিন যাবে, এই সিপিআইএমই এই সময় একজন এআই সঞ্চালিকা এনেছে, সমতা। আমরা সেই সময়ও আমাদের যারা আপত্তি করেছিল তারা বলেছিল এভাবে কম্পিউটার এলে রিহ্যাবিলিটেশনের অসুবিধা হবে, অনেক লোকের কাজ যাবে। এবং তুমি যেটা বলছো এটা এই মুহূর্তেও একটা বিরাট বড় কনসার্ন, ওটা পৃথিবী জুড়ে তো বিতর্ক, প্রচুর মানুষ কর্মহীন হয়ে যেতে পারে, তাদের স্কিল সেট চেঞ্জ করতে হবে। এক্স্যাক্টলি, স্কিল সেট চেঞ্জ করতে হবে।
আমরা সবসময় উদ্ভাবনের পক্ষে, নতুন প্রযুক্তির পক্ষে। এই কম্পিউটার নিয়ে বিরোধিতার কথাও যদি বলতে হয় তাহলে আবার এই মানব মুখার্জির কথা বলতে হয়। তথ্য প্রযুক্তি মন্ত্রী হিসেবে তিনি কম্পিউটার সর্বত্র ছড়িয়ে দেওয়ার প্রশ্নে কি ভূমিকা ছিল? সিপিএম তো ন্যারেটিভ তৈরিতে মাস্টার ছিল, তাদের সম্পর্কে এরকম, যদি তোমার কথা মেনে নিই, এরকম একটা রং ন্যারেটিভ তৈরি হলো কি করে? আরে এরকম বলতে চেয়েছো এক আর লোকে জেনেছে আর এক। তাহলে অনেক কথা তৈরি হয়। জ্যোতিবাবুকে বানতলার ঘটনার পরে দাঁড়িয়ে তুমি পুরনো সাংবাদিক সিনিয়রদের জিজ্ঞাসা করো, জ্যোতিবাবু বেরোচ্ছেন রাইটার্স থেকে, জিজ্ঞাসা করলো যে এই ঘটনা, জ্যোতিবাবু বললেন হ্যাঁ আমি শুনেছি, ব্যবস্থা নিতে বলেছি, আনফর্চুনেট, কি করা যাবে, ইট হ্যাপেন্স। এই ইট হ্যাপেন্সটাকে তুলে পরের দিন একটা বড় খবরের কাগজ তারা লিখে দিল জ্যোতিবাবু বলেছেন এরকম তো কতই হয়। সেই চললো তারপরে 30 বছর ধরে। তুমি আজ অব্দি যা যা এই অভিযোগ আছে, এই তো এখন নন্দীগ্রাম বিরাট ন্যারেটিভ তো চলেছে, হয়ে গেল, বুদ্ধবাবুর মাথা ভেঙে দেবো, এখন তো কদিন ধরে মাথা ভেঙে দেবো বলেছিলেন, দাঙ্গা করতে এলে মাথা ভেঙে দেবো। নন্দীগ্রাম নিয়ে মমতা ব্যানার্জি, শিশির অধিকারী, শুভেন্দু অধিকারী গত 3-4 দিন ধরে কি বলে চলেছেন তুমি খেয়াল করো। আর আমাদের গোটা বড় হলাম আমরা এই দেখে যে একটা আপাদমস্তক সৎ সুভদ্র মানুষের জন্য 100% দিয়ে কাজ করতে চাওয়া লোক, সেই লোকটার পাঞ্জাবিতে ধুতিতে কালি ছিটিয়ে নরখাদক, গণহত্যাকারী ইত্যাদি বলে 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 সেই লোকটার ইমেজ টার্নিশ করার চেষ্টা হলো বছরের পর বছর ধরে। এখন এতদিন পরে সেই লোকটা যখন পাম অ্যাভিনিউয়ের ঘরে শুয়ে, এখন মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী বলছে না গণহত্যাটা আমরা করেছিলাম। তাহলে এই গণহত্যাটা আমরা করেছি, মমতা ব্যানার্জি তো বললেন শুভেন্দু করেছিল, বলেনি না, যাই হোক অন্য কথায় যাচ্ছে। আমার না এগুলো বলতে হবে নির্ণয়দা, বলতে হবে, মানে হয়ে গেছে 10-15 বছর হয়ে গেছে, আমরা চুপ থেকেছি। আমি বেশি পুরনো কথায় ফিরতে আগ্রহী নই, তাহলে নতুন সিপিএম হবে না, তাহলে পুরনো কথার মধ্যেই আমাদের থাকতে হবে। আমি নতুন কথাতেও আসতে চাইছি, এই যে শুধুই আধুনিক প্রযুক্তির নানা প্রকরণ তোমরা ব্যবহার করছো, শুধু এটাই নয়, বেশ কয়েক বছর ধরে তোমরা স্বাধীনতা দিবস পালন করছো, অনেক দিন। এটা তো একটা খুব সিরিয়াস চেঞ্জ। এই ধরনের আর কি কি চেঞ্জ তোমরা নিজেদের মধ্যে আনছো? মানে তোমাদের সম্পর্কে একটা খুব কমন সমালোচনা হচ্ছে, তোমরা যতটা আন্তর্জাতিক তোমরা ততটা স্থানীয় নয়। এই নিয়ে নানান রসিকতা রয়েছে, কোথায় বৃষ্টি হলে তোমরা কোথায় ছাতা খোলো ইত্যাদি নানা রকমের মজা আছে। তা এই মুহূর্তে দাঁড়িয়ে কি তোমাদের মনে হচ্ছে যে তোমাদের একটু ইন্ডিজেনাস হতে হবে? এটা আমাদের অনেক দিন ধরে মনে হচ্ছে এবং আমরা সেই অনুযায়ী অনেকগুলো কাজ করা শুরু করেছি। দেখো, 1 নম্বর হলো যে এটা যে অ্যাঙ্গেল থেকে এই আক্রমণটা আসে, এখন তো বিজেপির উত্থানের পরে আরও বেশি করে এই আক্রমণটা আসছে যে এরা সব বিদেশিদের পার্টি হেনা তেনা। তাহলে সেই অর্থে আমি মনে করিয়ে দিই, তোমাকে থামাচ্ছি না, তোমাদের দল কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট নয়, এবং জনসংঘ একই বছরে জন্মগ্রহণ করেছিল। এবার তুমি বলো। না, আমি এক হচ্ছে যে বিদেশের সব বর্জন করতে হলে তো টমাস আলভা এডিসন যে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, তাহলে তো আমার অপারেশন থিয়েটারের যে সমস্ত প্রকরণ রয়েছে সেগুলোই করা যাবে না, শল্য চিকিৎসাই বন্ধ হয়ে যাবে। যতই দেশজ বলে ভাবিজি পাপড় আর গোমূত্র বেচার চেষ্টা হোক, করোনা হলে বিজেপির আচ্ছা আচ্ছা নেতাদেরও এইমসে ভর্তি হতে হয়। পয়েন্টটা সেটা না, পয়েন্টটা হচ্ছে যে এটা ঠিক যে আমাদের পার্টি, এটা আমরাও পার্টির মধ্যে সিরিয়াসলি আলোচনা করেছি, যে আমাদের দেশের সংস্কৃতিতে, ঐতিহ্যের মধ্যে আমাদের দর্শনের পক্ষে অনেকগুলো কথা আছে যেগুলো নিয়ে আমরা অতীতে খুব নাড়াচাড়া করিনি, বা করলেও কিছু বিক্ষিপ্ত চেষ্টা থেকেছে। ভারতীয় দর্শনের মধ্যে সাংখ্য, ন্যায়, চারবাক, যারা যেখান থেকে আমি কতগুলো কথা আহরণ করতে পারি, আজকে বিজেপির এই অ্যাগ্রেসিভ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যে কথাগুলো যেতে পারে। হিন্দু ধর্মের মধ্যে এমন অসংখ্য কথা আছে। আমার পক্ষে লড়াই করার জন্য চৈতন্যদেব আছেন, লালন আছেন, সিপিআইএম এর যাদবপুরের কেন্দ্রের প্রার্থী বলছেন তার পক্ষে কথা বলার জন্য শ্রী চৈতন্যদেব রয়েছেন। চৈতন্যদেবের পক্ষেও আমি আছি, কোনো অসুবিধে নেই। লালন ফকিরের পক্ষেও আমি আছি, অবশ্যই। জাত গেল বলে যে বলে একই আজব কারখানা, তা সে আমি তার পক্ষে থাকবো না? আমি গান্ধীর পক্ষে আছি, আম্বেদকরের পক্ষে আছি, নেহেরুর পক্ষে আছি। আমার দেশটা আমাদের খুব পরিষ্কার বোঝা পড়ে, স্বাধীনতার পতাকা তোলার কথাটার সাথে এটা রিলেটেড। আমাদের দেশের ইতিহাসে অনেক লড়াই করে ধাপে 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 কতগুলো অধিকার আমরা পেয়েছি। কমিউনিস্ট পার্টি কথা বলার অধিকার পেয়েই শুধু সন্তুষ্ট নয়, সে খেতে পাওয়ার অধিকারও চায়, ফলত সে সমাজটাকে আরেকটু পাল্টাতে চায়। বিজেপি আরএসএস কথা বলার অধিকারটাকেই ধ্বংস করে দিচ্ছে, খেতে পাওয়ার অধিকার দূর কি বাত, এবং সেটা এমনভাবে ধ্বংস করছে যাতে এই যে চৈতন্য লালনের দেশ আমি বললাম, যে বৈচিত্র্য, সেই বৈচিত্র্যের প্রশ্নটা একেবারে দুর্মূষ হচ্ছে। তাহলে এখন দাঁড়িয়ে আমার স্বাধীনতার পতাকা তোলার কারণ হচ্ছে এই যে আমার স্বাধীনতা সংগ্রাম, কথা বলার অধিকারটুকু পাওয়ার যে লড়াইটা, সেটাকে স্মরণ করা। ভগৎ সিংকে যদি স্মরণ করি তাহলে আমার জাতীয় পতাকা আজকের দিনে দাঁড়িয়ে তুলতে হবে।
আদারওয়াইজ এবিভিপির পতাকায় অতীতে অনুভূত হয়নি? অতীতে আরএসএস বিজেপি সেই পরিমাণ থ্রেট হিসেবে ভারতের রাজনীতিতে তো ছিল না। তার মানে স্বাধীনতা দিবস পালন করা বা তিরঙ্গা পতাকা উত্তোলন, এটাও কিন্তু মানে তুমি বলছো রাজনৈতিক প্রয়োজনে করছো, এটাও কিন্তু অন্তর থেকে বিশ্বাস করে না, না বিশ্বাস করেই করছি। এটাও কিন্তু খুব যে একটা খুব পুরনো খুব নতুন প্র্যাকটিস তা না, অনেক বছর হয়ে গেল। কমিউনিস্টরা স্বাধীনতা দিবস ইত্যাদি ইত্যাদি, আমাদের বোঝাপড়া এই প্রশ্নে খুব পরিষ্কার। পৃথিবীর সেরা দেশপ্রেমীরা কমিউনিস্ট হয়, সে চে গুয়েভারা হোক বা ভগৎ সিং। আমার কথা বা এই যে তুমি আমাকে যাও এখন আর অন্য কথায় যেতে হবে, তাহলে আরএসএস এর স্বাধীনতা সংগ্রামীর সংখ্যা আর আর্যভট্টের শূন্য, একই জিনিস। উল্টো দিকে তুমি কাকাবাবু থেকে শুরু করে নজরুল ইসলাম থেকে শুরু করে কমিউনিস্ট পার্টির ভিতরে সুভাষচন্দ্র বোসের বাহিনী, মাস্টারদা সূর্য সেনের বাহিনী, ভগৎ সিংয়ের কথা বললাম, কত কত আমি বলবো যারা বামপন্থার প্রতি আকৃষ্ট ছিলেন, যারা স্বাধীনতা সংগ্রামী আমাদের দেশের স্টলওয়ার্ট। কংগ্রেসেরও একটা অংশ যারা পরবর্তীতে তোমাদের সঙ্গে অবশ্যই এসেছে, যারা স্বাধীনতা সংগ্রামে লিপ্ত। এবার কথা হচ্ছে যে ফলত আমাদের পার্টির এই যে স্বাধীনতাটা আমরা পেলাম, এই স্বাধীনতাটাকে সম্মান না জানানোর কোনো কারণ ছিল না। কথাটা হচ্ছে যে আমাদের একটা বোঝাপড়া ছিল, আজও আছে, যে এই স্বাধীনতাটা রাজনৈতিক স্বাধীনতা, অসম্পূর্ণ স্বাধীনতা। ये आजादी झूठा है না, ঝুটা হ্যায় না, কিন্তু ইনকমপ্লিট হ্যায়। ঝুটা হ্যায় বললে ভুল কথা বলা হবে, সবটা নেগেট করে দেওয়া হবে। আমাকে আমার সংবিধান তো ছিল, ये आजादी ছিল, তার জন্য কয়েক বছরের মধ্যে সেটা থেকে আবার ঘুরে এসেছে, সংশোধনও করেছে। কিন্তু এটাও তো ঠিক যে দেশ কা জানতা আজ ভি ভুকা হ্যায়। মোদির আমলে ধনী গরিবের ফারাক যে পরিমাণ বেড়েছে, ব্রিটিশ আমলে ধনী গরিবের ফারাক সেই পরিমাণ ছিল না। কয়েকদিন আগে জনসংখ্যা বেড়েছে, ধনী গরিবের ফারাক 70 বছর পরে বেড়েছে। তো পরিষ্কার কথা, আমি ঠিক বলি ভুল বলি, বিতর্ক করি, ঝগড়া করি, যাই করি, আমি 47 সালে স্বাধীন হলাম, 49 সালে আমার পড়শি চীন স্বাধীন হলো। চীন আমার 2 বছর পরে স্বাধীন হয়, তার ইকোনমি কোথায় পৃথিবীতে আজকে? আমার থেকে বেশি জনসংখ্যার দেশ, তাই তো? আমার থেকে বেশি জনসংখ্যার দেশ। তাহলে নরেন্দ্র মোদীরা কোন বিশ্বগুরু হওয়ার কথা বলছেন, যেখানে গরিব আরো গরিব হয়ে চলেছে? সিয়াচেনে নরেন্দ্র মোদীর পরিবারের কেউ যায় নাকি? চীন কিন্তু আরেকটা জিনিসও পেরেছে। মাও সেতুংয়ের চীন যেভাবে চীনের দেশজ জিনিসকে তার দেশের কমিউনিস্ট রাজনীতিতে সংশ্লেষিত করতে পেরেছিলেন, আমাদের দেশের কমিউনিস্ট আমরা সেটা চেষ্টা করছি। আমি তো শুরুতেই বললাম তোমাকে, এই কারণে আমি বললাম যে ওদের হাতে এই মুহূর্তে দাঁড়িয়ে খুব বড় জোর কাঙ্গনা রানাউত আছে, আমাদের হাতে রবীন্দ্রনাথ, চৈতন্যদেব, লালন ফকির আছেন। ফলত আমাদের কাজ এই ইতিহাস থেকে রস আহরণ করে, উপাদান আহরণ করে আমাদের কথাকে আমাদের কাজে আমরা কিভাবে লাগাবো, সেইটা কিছু গ্যাপ থেকে যে যদি তুমি বলো আমি অ্যাকসেপ্ট করে নেব। এবং কিন্তু এটাও বলবো তোমাকে একই সাথে যে আমরা সেই কাজ চালু হয়েছে এবং চলছে। আচ্ছা, এবার এই গোটা পরিসরটা থেকে আমি একদম ব্যক্তি তোমার কাছে চলে আসি। সেটা হচ্ছে কি, তুমি এবং প্রতিকূর একটা দীর্ঘ সময় এসএফআই এর দায়িত্ব সামলেছো। প্রতিকূরকে পাঠানো হলো অভিষেক ব্যানার্জির সঙ্গে লড়াই করতে, তোমায় পাঠানো হলো যাদবপুরে। মানে প্রিজমটা যদি এরকমভাবে সেট করি, তুমি কিভাবে রিয়াক্ট করবে সেটা জানতে চাইছি। অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়ানো মানে ইটসেলফ একটা আলাদা ওয়েটেজ পাওয়া। সেক্ষেত্রে কি দল মনে করলো যে তুমি ততটা ঠিক পারবে না, ও পারবে বেটার? প্রতীককে যদি দল আমার থেকে যোগ্য মনে করে তাহলে আমি খুব হ্যাপিলি সেটা অ্যাকসেপ্ট করবো। না, তোমার অ্যাকসেপ্টেন্সের প্রশ্ন নয়, তোমার মূল্যায়নের প্রশ্ন। আমার মূল্যায়ন হচ্ছে, আমি দীর্ঘদিন আমার সাথে সহযোদ্ধা হিসেবে কাজ করে আমি বুঝেছি প্রতিকূর মনের ভিতরে, মানে কি বলবো, ভিতরে বাইরে প্রতিকূর একটি অত্যন্ত স্বচ্ছ ছেলে এবং যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে পারে। প্রতীকদা ডায়মন্ডের নিজের, মানে ডায়মন্ডের ভূমিপুত্র, বাসুলডাঙ্গায় ওর বাড়ি, নির্ভীক ডায়মন্ড হারবারে লড়াই করেছে। তুমি বলো দুটো প্রার্থীর মধ্যে খুব তুলনা হওয়ার খুব স্কোপ আছে? প্রতিকুর রহমানকে 2010 সালে ফকিরচাঁদ কলেজের জিএস মেরে মরে গেছে ভেবে রেল লাইনে বডি ফেলে রেখে চলে গিয়েছিল, যে লোকাল ট্রেন আসবে ওপর দিয়ে মেরে দেবে। সেই ছেলেকে গ্রামবাসীরা বাঁচিয়ে নিয়ে, সেই ছেলে আজকে 14 বছর পরে ওই ডায়মন্ড হারবারেই এই মহাপরাক্রমশালী চোরের বিরুদ্ধে লড়তে নেমেছে। কুণাল উল্টো ঘোষ দিকে দাঁড়িয়ে, আচ্ছা তুমি শেষ করে না আমি বলছি এটাই যে মিডিয়ার ফোলানো বাঘ বেলুন, মিডিয়ার একাংশ, মিডিয়া বললে তো আবার তুমি রেগে যাবে, মিডিয়ার একাংশের ফোলানো বেলুন, আর উল্টো দিকে এই ধরনের একটি ছেলে, তার বাউন্সার লাগে না, তার হেলিকপ্টার লাগে না, তার এত টাকা, কয়লা, বালি, গরু চুরি, গরু চাকরি, তার এত কম বয়সে এত অভিযোগ তাকে ঘিরে নেই। স্বচ্ছতার মাপকাঠিতে প্রতিকুর ইজ আওয়ার অ্যাসেট, হি ইজ আওয়ার ডায়মন্ড, হি ইজ লিটারেলি আওয়ার ডায়মন্ড। ফলত প্রতিকুর সহ আরও যারা যারা আছে প্রত্যেকেই, আমি তো খুবই খুশি হয়েছিলাম যেদিন প্রতিকুরকে পার্টি এই দায়িত্ব দিল, মানে ওখানে প্রার্থী করলো। হ্যাঁ, যে প্রার্থী করলো। এই তুমি আসার আগেও আজকে আমার সাথে ফোনে কথা হচ্ছিল, এবং মানে আমি এটাই ওকেও আমি ফোন করে বললাম যে চল আমরা দুজনে মিলে একসাথে অনেকগুলো কাজ করেছি, এই লড়াইটাও চল একসাথে লড়ে নিই। আবার এর কিন্তু একটা উল্টো ব্যাখ্যাও হতে পারে, সেটা হচ্ছে গিয়ে পার্টি প্রতিকুরের চেয়ে তোমায় বেশি ভালোবাসে,
তাই যে সিটটা অপেক্ষাকৃত উইনেবিলিটি বেশি সেটা তোমায় দাঁড় কারণ হয়েছে। এগুলো তোমাদের ব্যাখ্যা, নিরন্তর ব্যাখ্যা চলতে পারে, কিন্তু ঠিক যাদবপুরের ছেলে আমি, যদিও সেটা আমার ধারণা যাদের রাজনীতি কম থাকে তাদের ওইসব ঘরের ছেলে ঘরের মেয়ে বেশি বিজ্ঞাপন দিতে হয়, সুতরাং ওইটা আমি বেশি বলবো না। কিন্তু যাদবপুরের ছেলে হওয়ার জন্য আমার তো কিছু বাড়তি চেনা পরিচিত সুবিধায়, এলাকাটা চেনা, সমস্যাগুলো চেনা, আমি যাদবপুর ইউনিভার্সিটিতেই পরে পড়াশোনা করেছি, ফলত সেইটার একটা সুবিধা, সেইটা হয়তো পার্টি খানিকটা মাথায় রেখেছে যে স্থানীয় ছেলেকে দিই তাহলে দৌড়াদৌড়িটা খানিকটা করতে পারবে। তুমি এই কেন্দ্রের ভোটার। হ্যাঁ, যাদবপুরের ভোটার। আমি কালকেই কাকে একটা ফাজলামা মেরে বলছিলাম যে হ্যাঁ রে, কেউ তো আমার ভোটটা চাইলি না, কিন্তু এখন যাই হোক, মজা করে। কিন্তু আমার ধারণা প্রতিকূল এবং আমি দুজনের দুরকম লড়াই, দুরকম পরিস্থিতিতে দুজনের লড়াই। আমাদের কারুরই লড়াই শুধু তৃণমূলের বিরুদ্ধে নয়, শুধু তৃণমূলের বিরুদ্ধে লড়াই হলে আমরা অনেক কার কেন্দ্রের পরিস্থিতি বেশি প্রতিকূল? প্রতিকূলের পরিস্থিতি বেশি প্রতিকূল ডেফিনেটলি। বাকি 41টা কেন্দ্রের সাথে ডায়মন্ড হারবার কেন্দ্রের কোনো তুলনা হয় না। কেন? ডায়মন্ড হারবারে যেভাবে সাঁড়াশি চাপ দিয়ে, আমি ওইটাই তোমায় বলতে চাই, ডায়মন্ড হারবারে যে ভয়ঙ্কর একটা উন্নয়নের ডায়মন্ড মডেল, সেই জন্য আর কি। ওই তো উন্নয়নের ডায়মন্ড মডেল হলো আগেরবার ফুয়াদ হালিমের মতো বরেণ্য চিকিৎসক একটা লোকসভা ক্যান্ডিডেটকে 3 বার আক্রান্ত হতে হয়েছিল 1 মাসের মধ্যে তার ক্যাম্পেইন ট্রেনে। ডায়মন্ড হারবার মডেল, রাস্তা ভেঙে পড়ছে। ডায়মন্ড হারবার কত সুন্দর ফুটবল দল তৈরি হয়েছে, ওইটাই তো হয়েছে, ওটা দেখানোর জন্য ভাতা দেওয়া হচ্ছে, সব পার্টি কর্মীরা সেখানে অনুদান দিচ্ছে, সেই অনুদান দিয়ে হচ্ছে। এটা একটা তুমি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো, আমি খানিকটা ভাবছিলাম তুমি এটার মধ্যে আসবে কিনা। ভাতা ভালো চলছে, কিন্তু তৃণমূলের এই ভাতার বিজ্ঞাপনের পিছনে হেডলাইটটা যতটা আলো জ্বলছে, বিচ্ছুরণ হচ্ছে আলোর, গাড়ির ইঞ্জিনটা ততটা ভালো অবস্থায় নেই। যদি স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কন্যাশ্রী ইত্যাদি ইত্যাদি এত ভালো চলে, তাহলে আজকে খবরের কাগজে আছে সিকিমের থেকে প্রাথমিক শিক্ষায় পশ্চিমবঙ্গ পিছিয়ে গিয়েছে, রাইট? নারী পাচারে, নাবালিকা বিবাহে গোটা দেশের মধ্যে 2 নম্বরে চলে গিয়েছি আমরা। এটা তো বৃহত্তর প্রেক্ষাপট। আমি বলতে চাইছি একজন সাংসদ হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কেন্দ্রের ভোটারদের জন্য, মানুষের জন্য যে পরিষেবা দিচ্ছেন, দুরন্ত কাজ করেছেন, তাহলে বাচ্চা ছেলে প্রতিকূল তার দেওয়াল মুছতে হচ্ছে কেন? এত যদি কাজ করে থাকেন কনফিডেন্স থাকবে তো। এত ভালো কাজ করলে কি সব জাহাঙ্গীর জুটেছে, সব এইগুলো বাজারে ছেড়ে রাখতে হয়েছে কেন? একটা শাহজাহান জেলে গেছে, এরপরে মোগল সাম্রাজ্য, জাহাঙ্গীরও এসব ঢুকবে আস্তে আস্তে। কিন্তু আমার পরিষ্কার কথা, তাহলে ইউ ফেস প্রতিকূল, ইউ লেট হিম ক্যাম্পেন এভরিওয়্যার, এবং তারপরে তুমি পরিষ্কার বোঝাপড়ায় এসো। আমি যে কথা বলতে গেলাম, যাদবপুরের ক্ষেত্রেও, অন্য অনেকগুলো সিটের ক্ষেত্রে, সবকটা সিটের ক্ষেত্রে, স্পেশালি ডায়মন্ড হারবারের ক্ষেত্রে, আমরা শুধু তৃণমূলের বিরুদ্ধে লড়ছি না। শুধু তৃণমূল হলে আমরা এইভাবে বুঝে নিতাম। আমাদের লড়তে হচ্ছে পুলিশ, অ্যাডমিনিস্ট্রেশন, তুমি শুরুতে যে কঠিন শব্দটা ব্যবহার করলে, রাষ্ট্রশক্তি, এদেরকে ইম্পার্শিয়াল রেখে লড়তে নামা এটা হিউম্যাঙ্গাস। এখন তো পুলিশ প্রশাসন সব কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আন্ডারে, তারা তো তৃণমূলের হয়ে কাজ করবে না। ওই তো আমি আজকে সকালবেলা পাটুলি থানা থেকে ঘুরে এলাম, তো ক্যান্সার আক্রান্ত বামপন্থী কর্মী, তোমাদের টিভি9 এর লোক গিয়েছিল, খবর হয়েছে। পুলিশের থানার 100 মিটারের মধ্যে তৃণমূলের কর্মী তাকে মারধর করেছে। কালকে রাতে ডায়েরি হয়েছে, এফআইআর হিসেবে ট্রিট করার কথা বলা হয়েছে। কে যে মেরেছে সে এখনও পাড়ায় আছে। এখন তুমি চলো, আমি তোমাকে নিয়ে গিয়ে তার বাড়ি দেখিয়ে দিতে পারি সে কোথায় আছে। পুলিশ তাকে ধরছে না। পুলিশকে বলে এলাম, পুলিশ বলছে দেখছি, দেখব। এই তো নিরপেক্ষতার চেহারা। আমি আত্মবিশ্বাসী এই কারণ পুলিশ প্রশাসনের উপর নির্ভর করাটা মানুষ গত পঞ্চায়েত পৌরসভা থেকে ছেড়ে দিয়েছেন। 2016-র ভোট, 14-র ভোট, 15-র ভোট, 18-র ভোট, 19-এর ভোট, 21-এর ভোট অবধি মানুষ, আচ্ছা প্রশাসন তার উপর নির্ভর করেছিল। 22-এর ভোটে এত অত্যাচারের মধ্যেও রেজিস্ট্যান্স হয়েছে পৌরসভা ভোটগুলোতে, পঞ্চায়েতে যে পরিমাণ রেজিস্ট্যান্স হয়েছে, এই রেজিস্ট্যান্সটা মানুষ নিজের মতো করে, পুলিশ কি করবে দরকার নেই, আমি আমার মতো করে প্রতিরোধ করবো। তৃণমূল এটা ফেস করতে শুরু করেছে পশ্চিমবঙ্গে, এই ভোটে সেটাই। আমার একটা জিনিস বলো, আমি শুনলাম তুমি যা বললে, তোমরা কি এক্সপেক্ট করেছিলে যে নওশাদ দাঁড়াবেন ডায়মন্ড হারবারে? অবশ্যই, সেই জন্যই কি তোমরা প্রার্থী দিতে বিলম্ব করছিলে? হ্যাঁ তাই তো। কি হলো নওশাদের সঙ্গে, সমস্যাটা কি হলো? আমি তো এই প্রক্রিয়ার মধ্যে ছিলাম না। সেলিমদা পাবলিকলি যা বলেছেন, বিমান বসুকেও আমরা বলেছেন না, আমি সেগুলো তো জানি। আমি বলতে চাইছি তোমার নিজের আন্ডারস্ট্যান্ডিং বা অ্যানালিসিস কি, যে কি সমস্যা হলো? অবাক, কারণ নওশাদ আমাদের অত্যন্ত পছন্দের রাজনৈতিক নেতা হিসেবে গড়ে উঠছিলেন খুব দ্রুত। নওশাদ আমারই কাছাকাছি বয়সী এবং আমি তার সাথে আমার খুবই সুসম্পর্ক এমনিতে।
এবং তিনি যেভাবে 42 দিন জেল খাটলেন, তিনি যেভাবে ওই ভয়ানক পলিটিক্যাল বাইনারির মধ্যে ভাঙড়ের সিটটি জিতলেন এবং স্ট্যান্ড করলেন ভাঙড়ের মানুষের পাশে, পঞ্চায়েতটা যেভাবে লড়লো আইএসএফ কর্মীরা, নওশাদ সব মিলিয়ে লড়াকু নেতা হিসেবে নিজেকে এস্টাবলিশ করছিলেন। নওশাদ কি ভয় পেয়েছিলেন? আমি জানি না, কি মনে হয়? আমি অবাক। আরে এক্ষুনি তো আর তোমাদের সঙ্গে জোট নেই, এত জোট ধর্ম পালন করা, আমি জোট ধর্ম পালন করার বিষয় না, আমি ওই একটাই কথা বলতে পারি যে আমি অবাক, কারণ এটা তো ওনাকে কেউ প্রস্তাব দিয়েছে, তারপরে উনি নাকচ করেছেন। মনে হয় নওশাদ তার বিশ্বাসযোগ্য রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা, আমার ধারণা ওনার রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা খানিকটা ধাক্কা খেলো, কারণ নওশাদ সিদ্দিকী, ইট ওয়াজ নওশাদ সিদ্দিকী যিনি সামনে এসে বলেছিলেন আমি ডায়মন্ডে লড়বো, হারাবো, রাইট? সেলিম বলেননি, অধীর চৌধুরী বলেননি, তারপরে তিনি বলেছেন, তারপরে তিনি নিজে ব্যাক গিয়ার দিলেন। তা আমি আমার পার্টিতে এটা করা যায়? আমি আমার পার্টির সাথে কথা না বলে আমি প্রেস মিট করে বলে দেবো যে আমি যাদবপুরে ক্যান্ডিডেট হব? কি মনে হয় নওশাদের এই ধরনের অবস্থান আগামী দিনে তোমাদের সঙ্গে বোঝাপড়ার ক্ষেত্রে সমস্যা তৈরি করবে না? একটু তো দুঃখ হয়েছে বটেই, কারণ প্রথমত ডায়মন্ডে দাঁড়ালেন না। এটাই যদি হতো, তুমি যে কেন্দ্রে দাঁড়িয়েছো এই কেন্দ্রে ওরা প্রার্থী দিতে চেয়েছিল, যদি এটাই মনে থাকতো তাহলে তাহলে ডায়মন্ড হারবারের প্রতিকূরকে আমাদের পার্টি আরো অনেকভাবে অনেক আগে থেকে প্রিপেয়ার করতো। 2 নম্বর হচ্ছে যাদবপুর, শ্রীরামপুর, আমি লাস্টে শুনলাম, অবাক হলাম শুনে, তমলুকে অব্দি আইএসএফ প্রার্থী, অনেক জায়গায় প্রার্থী দিয়েছে। তো বেসিক্যালি বোঝা যাচ্ছে যে যেখানে যেখানে সিপিআইএম এর উইনেবিলিটি বেশি, মুর্শিদাবাদে প্রার্থী দিয়েছে। তুমি আমাদের সব ছেড়ে দাও, আইএসএফ কি তীব্র সমালোচনার মুখে আইএসএফ তৈরি হওয়ার পর যে লোকগুলো সব থেকে বেশি আইএসএফ এর পাশে দাঁড়িয়েছিল, সমালোচিত হচ্ছে জেনেও, সেই লোকগুলোর নাম বিমান বসু, মোহাম্মদ সেলিম, সূর্যকান্ত মিশ্র। তো মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে প্রার্থী দিয়ে দিল, সেলিমদা জিততে পারেন এটা জেনেও। ফলত এইটা আমি জানি না কেন হলো, তোমার কি মনে হয়? অনেক রকম কথা বাতাসে ভাসছে। আমি প্রার্থী, আমি এই কারণে, তুমি আমাকে খানিকটা বল দিচ্ছ আমি বুঝতে পারছি, কিন্তু আমি সেগুলো খেলতে চাই। বল দিচ্ছি না, আমার মনে যেগুলো খটকা সেগুলো জানি। আমার ওই খটকাগুলো আছে, যে খটকাগুলো তুমি পুরোটা বলতে পারছো না, খটকার উত্তর নেই, সেই একই খটকা আমিও পুরোটা বলতে পারছি না, কিন্তু আমার মনে আছে খটকাগুলো। আমি কেবল এই সব খটকা টটকা যা আছে থাকবে। ভাঙড়ের আইএসএফ কর্মী সমর্থকদের বলেছি যে যাই হোক না কেন, তৃণমূল শক্তিশালী হলে, শওকত মোল্লা শক্তিশালী হলে আপনাদের অসুবিধা। এই ভাঙড়ে আমি প্রার্থী হওয়ার পরে ব্যক্তিগতভাবে তুমি তোমার প্রচারে রেখেছো? হ্যাঁ, আমি তো বলেছিলাম যখন এইসব তখন ফাইনালাইজড হয়নি, আমি তো ফোনে কথা হয়েছিল, আমি বলেছিলাম যে আই এম ওয়েটিং ফর ইউ, এবং আমি তোমাকে নিয়ে আমরা দুজন একসাথে প্রচারে বেরোবো, আই এম ইগারলি ওয়েটিং। তখন নওশাদ আমাকে কতগুলো, আমাদের পার্টিকেও যা বলেছেন তাদের কতগুলো কথা, এবং সেই কথাগুলোর যে সব খুব যুক্তি আছে, এটা আমার একটু ভাবতে, তুমি সব ছেড়ে দাও, যাদবপুর তো অন্য কারুর ক্লেম হতে পারে না, শ্রীরামপুর তো অন্য কারুর ক্লেম হতে পারে না, তাই না? আমি যদি এখন ভাঙড়ে এসে বলি যে আমি নওশাদ সিদ্দিকীর থেকে বেটার বিধানসভায় লড়ে নিতে পারবো, তৃণমূল, আইএসএফ কি নিজেদের একটু ওভার এস্টিমেট করে ফেলেছে? বলতে পারবো না, সেটা ভোটের ফলে বোঝা যাবে। আমার এখন 1 পয়েন্ট কাজ, আইএসএফ এর ক্যারেক্টার অ্যানালিসিস না করে আমার এখন 1 নম্বর কাজ, ভাঙড়ের আইএসএফ কর্মী সমর্থকরা তারা সেফ থাকুন, সিকিউর থাকুন, তারা নিজেদের ভোট নিজেরা দিন, সেটা এনশিওর করা আমার কাজ। তুমি চাইছো না? অবশ্যই চাইছি। আমি তো সকলকে বলছি যে তৃণমূল বিজেপির বাইরে একটা বিকল্প তৃতীয় পরিসর যাদবপুরে, আরো বড় পরিসর তৈরি হওয়ার সম্ভাবনা আছে। ভাঙড়ে, তোমার লোকসভা কেন্দ্রের মধ্যে যেহেতু ভাঙড়ে, কি তোমাকে সত্যি সত্যি খুব প্রতিকূলতার সম্মুখীন হতে হবে? না, আমার ধারণা ভাঙড়ের মানুষ, তাদের মধ্যেই আওয়াজ উঠে গেছে যে দেখো সব ঠিক আছে, কিন্তু তৃণমূলকে হারাতে হবে। ক্যানিং থেকে লোক এসে তৃণমূলের ভাঙড়ে মাতব্বরি করে যাবে, মধুভাণ্ডার হিসেবে ভাঙড়কে দেখবে, এটা ভাঙড়বাসী মানবে না। পুরনো তৃণমূল সব সাইড হয়ে গেছে, আর নতুন তৃণমূল এসে দাপিয়ে বেড়াচ্ছে। তা সেই লোককে আটকানোর জন্য সব থেকে শক্তিশালী ক্যান্ডিডেটকে ভাঙড়ের মানুষ ভোট দেবে। এটা লোকসভার ভোট, এটা পুকুরের ভোট না সমুদ্রের ভোট। ভাঙড়ের মানুষ তারা অত্যন্ত সচেতন, রাজনীতি সচেতন। ভাঙড়ের মানুষ অতীতে বারংবার স্রোতের বিপরীতে হাঁটার নিদর্শন দেখিয়েছেন, এবং এইবারও আমার ধারণা তারা সব বিবেচনা করে সিপিআইএম এর পাশে থাকবেন। এখন আমার 1 পয়েন্ট কাজ হচ্ছে ভাঙড়ের মানুষের ভোট দেওয়ার অধিকার সুনিশ্চিত করা। আচ্ছা, আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে কি, তোমারও তারা রয়েছে প্রচারে বেরোনোর, সেটা হচ্ছে গিয়ে তোমাকে আমি বিভিন্ন জনসভায় বলতে শুনছি যে এই যে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে অন্যান্য প্রকল্প যেগুলো, তোমরা এই কোনো প্রকল্পেরই বিরুদ্ধে নয়, বরং তোমরা বলতে চাইছো যে যদি বামপন্থীদের সরকার কখনো তৈরি হয় পুনরায় আবার পশ্চিমবঙ্গে, তাহলে এই সব প্রকল্প তো থাকবেই, হয়তো নতুন কিছু আসবে, এই যাতে এখন 1000 টাকা পাওয়া যাচ্ছে তাতে হয়তো আরও বেশি টাকাও পাওয়া যেতে পারে। তা আমার একটা মনে প্রশ্ন জেগেছে, তোমরা ক্ষমতায় ধরো হাইপোথেটিক্যালি চলে এসেছো, এইসব প্রকল্প রয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার নাম তো তোমরা রাখতে পারবে না, তোমরা তো ধর্মনিরপেক্ষ, তোমরা কি নাম দেবে?
মার্ক্সীয় ভান্ডার? সেটা পরে দেখা যাবে। মার্ক্সীয় ভান্ডার রাখলে সেটা নির্বুদ্ধিতা হবে কেন? আমার ধারণা, কেন মার্ক্সের ভান্ডার তো গোটা দুনিয়া। মার্ক্সের ভান্ডার এগুলো তো ভেবে রাখতে হবে, না হলে বুঝতে হবে যে তোমরা সিরিয়াস নয়, যে তোমরা হয়তো ক্ষমতায় আসবে বলে তোমরা নিজেরা বিশ্বাস করছো, এটা শুধু বলার জন্য না, বলার জন্য বলছি। সবুজ সাথীকে কি বলবে? বলার জন্য সবুজ সাথী, বাচ্চা মেয়েদের তো স্কুলের বাচ্চা মেয়েদের সাইকেল দিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য, সবুজ সাথী নাম ছিল না। তোমরা নাম তো দিতে হবে, ইনসেন্টিভ স্কিম আমি ফর, বলছি নামগুলো তো ভাবতে বলছি তো হবে। তোমাকে, ইনসেন্টিভ স্কিম ফর গার্ল স্টুডেন্টস, এই ছিল সিপিএম এর সময় পোশাকি নাম। মমতা ব্যানার্জি এসে প্রকল্পটাকে উল্টে পাল্টে নাম দিলেন কন্যাশ্রী। দেখো কি সুন্দর কিন্তু ক্যাচি নাম। তোমরা এটা কি ইনসেন্টিভ স্কিম টিম এসব কিন্তু মানুষের মনেই থাকবে না। এটা হতে দেখো মমতা ব্যানার্জি থেকে কিন্তু এগুলো তোমাদের নেওয়ার আছে। এই নামকরণটা আমরা ভাবতে পারি নির্ণয়দা, কিন্তু এটা তোমায় বুঝতে হবে যে এটা আমি নিয়ে যখন দাড়িপাল্লায় তোমার ওজন মাপবো, তাই তো, তখন তোমার গোটাটার ওজন মাপতে হবে, কেবল তোমার জামাটার পাঞ্জাবিটার ওজন মাপলে হবে না। তাহলে নামকরণটা হচ্ছে ওপরের পাঞ্জাবিটা, ভেতরের ম্যাটারটায় আমি কত টাকা বাড়াতে পারছি। আমাদের দলে বাকি টাকা ঝেড়ে দেওয়ার জন্য কোনো পার্থমানিক অনুব্রত নেই, মানুষের টাকা আমরা পুরোটা মানুষের কাছে লাগাতে পারবো। সেই কারণে এই সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমগুলো বেশি বেশি পৌঁছাতে পারে মানুষের কাছে, কোনো আপত্তি নেই, আমরা সেইটা এনশিওর করবো। নামকরণটা আমাদের, নাম দেওয়ার অনেক বামপন্থীদের উদ্ভাবনের কোনো অনেক কিছু কোর্স কারেকশন করছো, যা করতেন আমার মনে হয় এটাও এই লিস্টে ঢুকিয়ে নেওয়া উচিত। এটা খুব দ্রুত, আমরা দ্রুত পরের প্রকল্পগুলো, কিন্তু এটাই কেন ভাবছো কেন যে মমতা ব্যানার্জির প্রকল্পগুলোই শুধু কন্টিনিউড হবে? আরো নতুন 5টা প্রকল্প যেগুলো আছে সেগুলো তো থাকবেই, আরো অনেকগুলো নতুন প্রকল্প যেগুলো নেই সেগুলো সম্পর্কে আমি, যেমন ধরো আমি বলছি বামপন্থীদের সময়ের প্রকল্প ছিল আমার বাড়ি হাউজিং। এই টালিগঞ্জে এখন আমরা বসে আছি, টালিগঞ্জে তুমি দেখবে আমার বাড়ির বড় হাউজিং। এটা কি প্রধানমন্ত্রী আবাস যোজনা? ওইটাই তো বলছি, বামপন্থীদের আমার বাড়ি প্রকল্প যাতে করে হাউজিং হয়েছে বামপন্থীদের সময়, সরকারের সময়, ততোধিক বিজ্ঞাপিত নয়। আমরা তো এটা অনেক জায়গায় বলি। দেখো তার মানে তোমরাও কিন্তু কেন্দ্রীয় সরকারের প্রকল্পের রাজ্যে নাম বদলেছিলে। না না, এটা রাজ্য সরকারের প্রকল্প, এটা প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘোষণার গল্প না। সিপিএম এটা স্বতন্ত্র একটা প্রকল্প ছিল, এবং এই ধরনের অনেক প্রকল্প, অনেক কাজ আমাদের করার আছে। আমি যাদবপুরের জন্য এমপি হলে আমি তোমাকে 18টা কাজ বলতে পারি, যেটা আমার ওই 25 কোটি টাকার মধ্যে থেকে আমার প্ল্যানিং থাকবে এবং আমার স্যাংশন করিয়ে আনা আমার কাজ থাকবে। চম্পাহাটির ফ্লাইওভার বলো, সোনারপুর স্টেশনে আন্ডারপাস বলো, মেট্রোটা গড়িয়া অবধি এসেছে সিপিএমের জন্য, এখন বারুইপুর অবধি নিয়ে যাওয়া, ক্যানিং নামখানা লক্ষ্মীকান্তপুর লাইনে লোকাল ট্রেন বাড়ানো, জগদ্দলে একটা আইটি পার্ক সোনারপুরে বুদ্ধদেব ভট্টাচার্য শিলান্যাস করে গেলেন, 13 বছরে কিচ্ছু হলো না, ওটাকে কমপ্লিট করা যাতে এখানে কর্মসংস্থান হয়। বারুইপুরে একটা কোল্ড স্টোরেজ, ভাঙড়ে হাসপাতাল, সুভাষগ্রামে হাসপাতাল, অনেক আমি এরকম তোমাকে বলে যেতে পারি। আমরা নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে, এই কথা তুমি প্রচারে বেরিয়ে বলছো। অফকোর্স আমি যদিও বলেছিলাম আমার লাস্ট প্রশ্ন, এইটা আমার লাস্ট প্রশ্ন হতে চলেছে। তোমার যে দুজন মূল প্রতিদ্বন্দ্বী, আমি আইএসএফ কে মানে তালিকায় রাখছি, তুমি আইএসএফ কে তালিকায় না, আমি বলছি যে দুই মূল প্রতিদ্বন্দ্বী এই জন্য রাখছি না, তার কারণ একটা দীর্ঘ সময় অবধি তোমাদের মধ্যেই ব্যাপারটা ছিল। তা একদিকে সায়নী ঘোষ, একদিকে অনির্বাণ গাঙ্গুলি। অনির্বাণ গাঙ্গুলি সম্পর্কে তোমার মূল্যায়ন কি? আমি খুব ভালো জানি না, অমিত শাহ নিয়ে যিনি বই লিখেছেন তার সম্পর্কে আমার বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তনী, সেটা আমায় কে জানি এটা এর মধ্যে কানে বললো। আমি তো যা শুনলাম দিল্লিতে থাকেন, তারপর বোলপুরে একটু খোঁজ নিলাম, বোলপুরের লোকেরা বললো যে যেদিন ভোট হয়েছিল বিজেপি কর্মীদের মার খাওয়া থেকে বাঁচানোর জন্য উনি আর অপেক্ষা করেননি, উনি চলে গেছিলেন। এই যাদবপুরে বিজেপির নেতাকর্মীরা মার খেয়েছে, খেয়ে তারপরে বিজেপি বাঁচাতে আসেনি, সিপিএম এর লোকেরা এসে আগলেছে বিজেপির কর্মীদের। অফকোর্স, আচ্ছা, রিঙ্কু নস্কর, আমি নাম করে বলে দিচ্ছি, বিজেপির প্রার্থী হয়েছিলেন। যাই হোক, আমি ওর মধ্যে আর ঢুকতে চাই না। কথা হচ্ছে যে বিজেপির নেতা, বিজেপির প্রার্থী, বিজেপির কর্মী, পরিযায়ী, প্যারাশুট থাকবেন না পাশে। বিজেপি যাদবপুরে জেতার কোনো চান্স। সায়নী ঘোষ অভিনেত্রী হিসেবে আমার ভালো লেগেছে। আমি অপরাজিত বোধহয় শেষ দেখলাম, অনিকদার সিনেমা, জিতু কামাল ছিলেন, সায়নী বোধহয় বিজয় রায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন এবং আমার বেশ লেগেছিল অভিনেত্রী হিসেবে সায়নীর অভিনয়। কিন্তু রাজনীতিবিদ সায়নী ঘোষ ইডি দপ্তরে ডাক পেলেন, গেলেন, আবার ডাক পেলেন, গেলেন না, ইডি কিছু বললো না, কি সেটিং হয়ে গেল সেইটা জানার কৌতূহল আমার আছে। অনেক অনেক ধন্যবাদ আমাদের এতটা সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ।